Hello and may you be showered with peace. করোনাকালীন সময়ে ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল বাড়ানোর লক্ষ্যে আমরা ইয়াং প্রফেশনাল সার্টিফিকেশন বা ওয়াইপিএস নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি। 4টি লেভেলের এই প্রোগ্রামে মোট 28টি সেশন ছিল। And due to popular demand, we have decided to upload all of those videos here on YouTube. And this video is actually part of that training program. একটা জিনিসই আমি একটু অ্যানাউন্স করে দিতে চাই যে এই ভিডিওতে যে কুইজগুলোর কথা বলা হচ্ছে ভিডিওর নিচে লিংকে দেয়া আছে ডিসক্রিপশন থেকে। ইউ ক্যান জাস্ট গো এন্ড টেক দ্য কুইজেস, ইউ ক্যান অলসো আপলোড দ্য ব্যাজেস। যে অ্যাসেসমেন্টের কথা বলা হবে, যেখানে একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে প্রতিটা লেভেল শেষে, সেই সার্টিফিকেটগুলো দেয়া হয়ে গেছে এবং সেগুলো এখন দেয়া বন্ধ আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দোজ সার্টিফিকেটস, আগামী বছর আমরা আবার এই ধরনের প্রোগ্রাম যখন লঞ্চ করব, ইউ ক্যান জয়েন দেয়ার অ্যান্ড ইউ ক্যান গেট দ্য সার্টিফিকেটস। আমি আর বেশি কথা বাড়াবো না, let's go straight to the training. I hope you learn a lot, and of course take the quiz and share the badge on social media to do some personal branding. Happy learning. Hello and assalamu alaikum. May you be showered with peace. Thank you so much everyone for joining in on time. আমি আগে একটু নামগুলো পড়বো, and really excited to be here once again. আজকে level 2 এর last day, so একটু sad ও লাগছে, but we have come a long way, haven't we? All these training programs, all these contents, and so much more left to do, so much more to do, and so many more miles to go together. So আজকে togetherness নিয়ে session, আজকে আমরা কথা বলবো teamwork নিয়ে. First day, let me say hello to everyone, and as I do that, I would also like to give a shout out to all the training partners that we have. Thank you so much to each and every single one of you. So as the slideshow moves along, I'll be reading everyone's name and saying hello. Thank you everyone. শুরু থেকে পড়ছি। সো ইমরানুল বাশার, ওয়ালাইকুম আসসালাম। সবাইকেই আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। যারা অ্যাসেসমেন্টটা দিয়েছি প্রি ট্রেনিং, থ্যাংক ইউ সো মাচ। ইউ গাইজ ডোন্ট নো হাউ ভ্যালুয়েবল দ্যাট ইজ। ওটার কারণে কিন্তু আমি স্লাইডের অনেক কিছু চেঞ্জ করি, মাঝে মাঝে অল্প কিছু চেঞ্জ করি, বাট ডেলিভারিটা সবসময় বেশ ভালো রকমের একটা কাস্টমাইজেশন হয়। সো ইউ আর ডুইং আ ফেভার টু ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান, যারা হয়তো নিজেরা করছেন না, বাট তাদের জন্যও এখানে খুব ভালো একটা উপকারী বিষয় হচ্ছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আমি এখন সবার নামগুলো পড়বো। থ্যাংক ইউ যারা যারা ডান লিখেছেন, তানজুম, অঙ্কুশ, জিশান, নেওয়াজ, রাবেয়া, রনি, থ্যাংক ইউ। এখন জয়েন করছেন যারা, কমেন্ট করছেন, থ্যাংক ইউ। রিমি, থ্যাংক ইউ। নেওয়াজ, থ্যাংক ইউ। রুকাইয়া। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারি, আমার কলিগদেরকে ট্যাগ করে দিতে পারি। সেশন শুরু হয়ে গিয়েছে, আমি 2 মিনিট পরেই সেশন শুরু করে দেব। We are not going to spend a lot of time here, so let me just read the names, as many as I can take. Utsho, thank you for joining in. Thank you. Shourab, Progga, Rabbi, thank you. Shishir, Said, Saim, Rashika, Monir, Bijoy, Shahed, Imran, Sadia, Ronnie, Maisha, Jannat, Ryan, Rimi, Prapti, Sami, from BUBT থেকে Prapti, not Sami, and Ahnaf, Adrita, Sifat, Rokaya, I hope I pronounced it right, Monzarin, Wazifa. Thank you everyone for joining on time. I hope I have read everyone's name. Aro manush asche, Kausar, Mehrab, Rashika, Samir, Faisal, Rabbi, Tashfia, and we have Saik, we have Ifat. Okay, so 2 minutes are almost up. Shourab, Farouk, Asif, Shujoy, Samantha, and I think pretty much I've covered everybody's name. Thank you Ahona for joining, SILSWA থেকে। সো যারা যারা যে ক্লাব থেকে জয়েন করেছি ক্লাবের নাম জানাতে পারি। থ্যাংক ইউ রুমি ফর জয়নিং ইন। ইসলামিক ইউনিভার্সিটি থেকে তালহা জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম মিস্টার জাপানিজ নেম, এতটুকুই বলতে পারছি। অ্যানালিটিকা জেইউ থেকে মনজারিন। ওয়াজিফা জয়েন করেছেন। ম্যানেজমেন্ট ক্লাব জেএনইউ থেকে সিফাত জয়েন করেছেন। আহনাফ জয়েন করেছেন, এন্ড বাকি সবার নাম পড়েছি। সো ইয়েস, লেটস ক্যারি অন। আমরা আমাদের সেশনে চলে আসব। আমরা আমাদের ক্লাব পার্টনারদেরকে এবং ইউথ অর্গানাইজেশন পার্টনারদেরকে একবার ধন্যবাদ জানাচ্ছি এবং তারপরেই আমাদের সেশন শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ
They have recruited a lot of people for us. আমাদের গ্রুপে 6,000 মেম্বার্স হয়ে গিয়েছে। আমাদের এখন টার্গেট হচ্ছে কোয়ালিটি ধরে রেখে আমরা এক্সপ্যান্ড করব। 10,000 হলে উই উইল বি ভেরি হ্যাপি, বাট না হলেও কোনো সমস্যা নেই। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে লেভেল 1 এবং 2 যেভাবে গেছে লেভেল 3 এবং 4 এও সেই রকম একটা হাই কোয়ালিটি ধরে রাখা। অ্যান্ড অ্যাকচুয়ালি লাইক মাই লাইফ গোল, উই হ্যাভ টকড অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট, অলওয়েজ ডুইং বেটার দ্যান ইয়েস্টারডে, অলওয়েজ গিভিং মোর এফোর্ট, অলওয়েজ ফাইন্ডিং আউট সামথিং দ্যাট উই ক্যান ডু, যেটাতে সময় কম লাগবে কিন্তু আরো সুন্দর জিনিস হবে। আজকে একটা লাইন মাথায় আসলো যে দ্রুততম সময়ে সুন্দরতম সমাধান। সো এটা কিভাবে করা যায়, এটাই আমার লাইফের আমি বলবো যে হয়তো পারপাস, দ্যাটস হোয়াট আই এম গোয়িং ফর। খুব ইন আ নাটশেল বললে, বড় করে বললে অনেক কিছু বলা যাবে, বাট নট টেকিং এনি মোর টাইম, বাট লেটস স্টার্ট tonight's session. Here we are, this is the slide and we go. Let me see if you can see my stream. You can only see my stream, so আমি একটু নিজেকেও অ্যাড করে নিতে চাই। Give me a few more seconds. একটু প্রবলেম হয়ে গেল, আর একটু টাইম নিচ্ছি। এটা আবার কি সিস্টেম? আচ্ছা, yes, we are back. So here we go. So আজকে আমরা যে স্কিলটা নিয়ে কাজ করব, সেই স্কিলটাতে যদি আমরা আরেকটু ভালো হতাম, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমকে একের পর এক ম্যাচে ফাইনালের লাস্ট বলগুলোতে, লাস্ট ওভারগুলোতে হার মেনে নিতে হতো না। যদি এই স্কিলটা আরেকটু ভালো থাকতো, তাহলে আর্জেন্টিনা ভার্সেস জার্মানির যে ফাইনাল ম্যাচটা হচ্ছিল ওয়ার্ল্ড কাপের সময়, সেখানে আর্জেন্টিনা আরো আগেই স্কোর করে ফেলতো এবং জার্মানি হেরে যেত। স্যাডলি আর্জেন্টিনা টিমের জন্য অনেকদিন ধরেই কিছু নেই। সো আই মাইসেলফ এম আ ব্রাজিল ফ্যান। আমি যখন এই স্লাইডগুলো বানাচ্ছিলাম, আমাদের একজন টিমমেট বললো, ভাইয়া আপনি যদি শুধু এটা বানান হবে, আপনাকে 7 আপের কথাও মনে করাতে হবে। I was very sad about it, but to maintain equilibrium, here is our moment of shame. And টিমওয়ার্কের কথা যখনই আসে, তখন আমার কাছে মনে হলো এই গেমের অ্যানালজিটা আমাদের কাছে ইন্টারেস্টিং হবে এবং রিলেভেন্ট হবে। সেটা হচ্ছে, আমরা এই গেমটা অনেকেই জানি, যারা জানি তারা একটু ওকে, যারা জানি তারা লিখতে পারি গেমটার নাম কি, এন্ড হার্ট রিঅ্যাক্ট তো দেওয়াই যায়। অ্যামেজিং গেম একটা, অ্যাসাসিনস ক্রিড। সো অ্যাসাসিনস ক্রিডে সোলো খেলতে হয়। এই গেমটা আমরা অনেকে খেলেছি, অনেকেরই মজার পছন্দের। আমরা বলতে আমি ছাড়া আপনারা অনেকেই হয়তো খেলেছেন, কারণ আমি জিটিএ 3 পর্যন্ত খেলেছি, 4 আর 5 খেলার সৌভাগ্য হয় নাই। বাট ওই ভাইস সিটি ওই পর্যন্তই ছিল আমার, স্যান অ্যান্ড্রিয়াস পর্যন্ত ছিল। আই থিংক স্যান অ্যান্ড্রিয়াস ওয়াজ 4 মেবি। সো 5 খেলা হয়নি। বাট আপনারা যারা খেলেছেন, এটাও একটা সিঙ্গেল পার্সন গেম, বাট অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক বা অফিসের যে কাজগুলো থাকে, যখনই আপনি বড় কোনো কাজ করতে যান, আপনি যদি ফ্রিল্যান্সার না হয়ে থাকেন, আপনাকে অবশ্যই কোনো না কোনো টিমের সাথেই কাজ করতে হবে। এবং তখন হয়তো খেলাটা এই ডটা 2 এর মতো হবে, তখন আপনার এক্সপিরিয়েন্সটা পাবজির মতো হবে, যেখানে অনেকজন মিলে একটা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমরা কাজ করতে হয়। সো মেনি অফ ইউ হ্যাভ গট দ্য রেফারেন্স। এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। 1912 সালের 10ই এপ্রিল এই বিশাল সুবিশাল জাহাজটি যাত্রা শুরু করে ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে। এবং এই জাহাজটির নাম আমরা সবাই জানি, টাইটানিক। নট বিকজ ইট ওয়াজ আ হিউজলি শেপড শিপ, not because it had a name that was taken from Greek mythology, যে গ্রিক মিথোলজিতে টাইটানস আর হিউজ ক্রিয়েচার্স। সো এই জাহাজটা ওই সময়কার সবচেয়ে বড় জাহাজ ছিল। বাট স্যাডলি we know this ship because 5 days later this ship sank with thousands of its passengers on board. অল্প কিছু মানুষ বেঁচে গিয়েছিলেন, বাট বাকিরা সবাই যে মারা যান, এটা একটা ডিজাস্টার ছিল ফর হিউম্যান কাইন্ড, and we all wanted to actually believe that this did not happen, but it happened. এবং পরবর্তীতে এটা নিয়ে একটা অনেক ফেমাস মুভিও আছে, জেমস ক্যামেরনের, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট ওখানে অ্যাক্টিং করেন। সো আমরা হয়তো অনেকে ওটা দেখেছি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল টিম হু ওয়াজ পারফর্মিং, বাট আর দে অনলি রেসপন্সিবল ফর দ্য ফল্ট? যে আইসবার্গটা দেখতে পারলাম না, এই জন্যই কি জাহাজটা ডুবলো? না, এই জাহাজের ডিজাইনিং যিনি করেছিলেন, যিনি আর্কিটেকচারের কাজটা করেছিলেন, ইঞ্জিনিয়ার হিসেবে যিনি কাজ করেছিলেন, সেই মানুষটা থমাস অ্যান্ড্রিউস, হি ওয়াজ অলসো অন বোর্ড। অ্যান্ড মেনি পিপল উড সে হি অ্যান্ড দ্য টিম অ্যান্ড এভরিওয়ান অন দ্য স্ট্র্যাটেজিক বোর্ড, তারাও কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলির কারণে জাহাজের যে নিচের অংশটা, ওটা খুব রিস্কি একটা
মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা এত বড় জাহাজের জন্য একটু প্রবলেমেটিক ছিল এবং অনেক মানুষ আটানোর জন্য এই জাহাজে কিছু রিস্কি ডিসিশন নেওয়া হয়েছিল, যেগুলোর কারণে আমি ওই ডিটেলে যাচ্ছি না, বাট এগুলোর কারণে জাহাজটা আগে থেকেই রিস্কি ছিল। সো আইসবার্গের সাথে ক্ল্যাশটা এই জাহাজ আনফরচুনেটলি সার্ভাইভ করতে পারেনি। এবং ইনি ছিলেন মুভিতে, হি প্লেড থমাস অ্যান্ড্রুস। সো এটা বলার কারণ হচ্ছে ইট ওয়াজ আ হিউজ ফিনান্সিয়াল ডিজাস্টার অ্যাজ ওয়েল বিসাইডস হিউম্যান লাইফস হুইচ ওয়াজ দ্য বিগেস্ট লস। যদি আজকের দিনে আমরা ফাইন্যান্সিয়াল লসটা চিন্তা করি, $271,700,000 were lost on that night. সো আমরা যদি একটা টিম হিসেবে কাজ করার সময় কিছু বেসিক জিনিস খেয়াল না করি, কিছু রিস্ক নিয়ে ফেলি এবং নিজেদের মধ্যে প্রপারলি কমিউনিকেট না করি যে আমাদের টিমের গোল কি, অবজেক্টিভস কি, আমরা কি করতে চাই, তাহলে আমাদেরকেও এরকম সিচুয়েশনে পড়তে হবে। বিফোর উই মুভ অন, I would like to show you something যেটা আমি গতকাল বলেছিলাম, পরে আর তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। সো গতকালকের যেই প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টটা ছিল, আমি এখন থেকে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টের কিছু বিষয় ডিসকাস করব এবং সবাইকেই বলবো যে আমরা যাতে একটু 2-3 মিনিট খরচ করে এই কাজটা করে ফেলি, তাহলে আমার সেশনগুলো ডিজাইন করতে সুবিধা হয় এবং সবার যে কিছু মিসকনসেপশন থাকে সেটা নিয়েও আমরা কাজ করি। সো সেশনের মধ্যে মাঝে মাঝে দেখলাম যে 2-1টা জিনিস মিস হয়ে যায়। সো এখন থেকে আমি এই বিষয়টাও ক্ল্যারিফাই করব যে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টের কোন জিনিসগুলো ঠিক বা ভুল ছিল। সো আমরা বলেছিলাম যে 3 বা 4 ঘন্টা কোনো ইন্টারাপশন ছাড়া কাজ করাটা ভালো। 55% বলেছিলেন যে ইয়েস এটা ভালো। ওয়েল, মেসেজটা একটু ক্রুকেট ছিল, এই জন্য অনেকে ভুল করেছেন। অ্যাকচুয়ালি উই মেন্ট যে মাঝখানে মাঝখানে ব্রেক নিতে হবে। আমরা পোমোডোরো টেকনিকের কথা বলেছিলাম। সো একটানা 3-4 ঘন্টা না, ইন্টারাপশন আর ডিস্ট্রাকশন, তো দুটা বিষয়। সো একটানার মাঝখানে একটু ছোট ছোট ব্রেক নিলে ব্রেন তখন একটু এনজয় করতে পারে, রিল্যাক্স করতে পারে এবং আমরা যা যা শিখলাম ওটাকে একটু গুছিয়ে নিতে পারে। সো ওই ব্রেকটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটা দেয়া। আর আমরা যখন কাজ করব, ডিপ ওয়ার্ক করব, তখন আমরা অন্য কোনো ডিস্ট্রাকশনের মধ্যে পড়বো না। মাঝখানে নিজে থেকে যখন ব্রেক নিচ্ছি তখন আমি একটু ইন্টারাপশন, একটু ডিস্ট্রাকশন নিচ্ছি, not the rest of the time. It's okay to not have a to-do list. না, এটা যদিও 7.9% বলেছিলেন যে হ্যাঁ, but actually no, we need to have a to-do list if we want to shine. এবং টিম ওয়ার্কের ক্ষেত্রে আরো দরকারি। So we can manage our time if we make a good plan. এই ধরনের একটা প্রিপারেশনের কথা ছিল। ওয়েল, আমরা কালকে জানলাম যে টাইম ম্যানেজ করা যায় না, এনার্জি ম্যানেজ করা যায়। এবং প্যারেটো প্রিন্সিপালের কথা বলা হয়েছিল, যেটা শুধুমাত্র ওয়েলথের ক্ষেত্রে খাটে না, এটা সব কিছুর মধ্যেই যখনই কোনো ধরনের এরকম আউটপুট ইনপুটের একটা বিষয় থাকে, ওখানে আমরা প্যারেটো প্রিন্সিপালকে খুঁজে পাবো। এটা অনেক জায়গায় ছড়িয়ে আছে, সময়ের ক্ষেত্রে তো অবশ্যই। এবং ইন্টারেস্টিংলি ইউ ক্যান সি দ্যাট 10% পিপল থট অ্যালার্ম ক্লকস ক্যান বি ইউজড টু সেট আপ অনলি ওয়ান অ্যালার্ম, বাট আমার অ্যালার্মে ইফ ইউ চেক নাও, রাইট নাও, 5টা অ্যালার্ম দেওয়া আছে আমার মোবাইলের যে অ্যালার্মটাতে। আর এমনি আমি আরেকটা অ্যালার্ম ঘড়ি ইউজ করি, যেটা ওই যে ক্রিরিং করে বাজে, যাতে সকালে আমি ঠিক মতো উঠতে পারি, কারণ মোবাইলের আওয়াজ আমার কান বলে যে মানে এই তো কিছুই না, ইয়ে কে হুয়া, কুছ ভি নেহি। সো এই কারণে আই ডোন্ট ডু দ্যাট। সো নাও লেটস গো অন টু টুডেজ সেশন অন টিম ওয়ার্ক। আমরা আজকে প্রথমেই, আমি সবসময় যেটা বলে আসতেছি, আগে আমরা মাথার কিছু লোড কমাবো, কিছু মিস্টেক দূর করব, কিছু জিনিস আনলার্ন করব, তখন আমাদের মাথায় একটা গ্যাপ হবে যে আচ্ছা নতুন ইনফরমেশন এই জায়গায় রাখা যায়, তারপরে আমরা নতুন ইনফরমেশন গুলো নিব। সো শুরুতে আমরা একটা টিম কিভাবে ডিসফাংশন করতে পারে সেটা নিয়ে জানবো, তারপরে একটা গোল সেটিং এর ব্যাপারে একটা টেকনিক নিয়ে কিছুক্ষণ কথা হবে, এবং আমরা অ্যাংরি টিম মেম্বারদের সাথে কিভাবে ডিল করব সেটা নিয়ে কথা হবে। সো গোল সেটিংটাতে আজকে খুব বেশি ডিপে নাও যেতে পারি, বাট পরে আরেকদিন আমরা এটাকে আবারও নিয়ে আসবো, প্রেজেন্ট করবো, and you will get a good understanding. So আমি কমেন্ট একটু পড়ে নেই, অনেকক্ষণ কথা বললাম। Let's see. Yes, many people have commented. Brazil fans, hey, high five, digital high five ব্রাজিল ফ্যানদের সাথে, এবং আর্জেন্টাইন ফ্যানদের জন্য আন্তরিক সমবেদনা। তারপর সজীব চৌধুরী, today is the day of 2014 GTA. Yes, some of you recognize the game. Rezwan recognized the game. থ্যাংক ইউ। অনেক গেমার ফ্যান দেখা যাচ্ছে, টাইটানিক অনেকে রেকগনাইজ করতে পেরেছেন, দ্যাটস রিয়েলি গুড। 80-20 প্রিন্সিপাল ভেরি ইম্পর্টেন্ট, এন্ড সাম অফ ইউ আর ট্যাগিং পিপল, সো দ্যাটস এ গ্রেট থিং। ইমরানুল বাশার, ইয়েস, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং ইট। আমি ল্যাপটপে এক সময় করতাম, লাইক 3-4 মাস আগে, তারপরে অনেকদিন ল্যাপটপে করা হয় না। আই উইল ইউজ ইট, কারণ ওই কাজ করতে থাকার মাঝখানে যদি হয় ভালো, একদিক থেকে ইটস এ গুড রিমাইন্ডার। থ্যাংক ইউ ফর দ্যাট। সো এটা আমারও কাজে লাগবে, আমিও কিছু জিনিস রিমাইন্ডার পেলাম। তো আমরা এখন টিম ওয়ার্ক সম্পর্কে জানবো। আমাদের টিম খুব যত্ন করে অ্যানিমেশন বানিয়েছে। সো লেটস সি হাউ উই ক্যান ওয়ার্ক ইন এ টিম। সো ফার্স্টে আমরা 5 ডিসফাংশনস অফ এ টিম দেখবো, এবং এখানে আমি আপনাদের সবাইকে একটু
চিন্তা করতে বলবো যে আপনারা হয়তো এখন কোথাও কোম্পানিতে কাজ করছেন, আপনার কোম্পানিতে টিমমেটদের সাথে কাদের সাথে আপনার বন্ডিং ভালো, কাদের সাথে বন্ডিংটা একটু খারাপ, বা টিমের রিসেন্ট কোনো ইস্যু আছে কিনা একটু চিন্তা করেন। এবং যারা ভাবছেন যে আমি তো কোম্পানিতে নেই, তারা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই কোনো ক্লাবে আছেন, অথবা কোনো একটা ইসে কাজ করা হয়েছে নিশ্চয়ই প্রজেক্ট বানানোর সময়, সো ওখানেও একটা টিমের সাথে কাজ করা হয়। সো আইদার কোম্পানি অথবা ক্লাবের যে কাজকর্ম অথবা ভার্সিটিতে যে গ্রুপগুলো করা হয়। আর যদি আপনার কাছে নাও হয়, আপনি যদি ফরএভার অ্যালোন টাইপের মানুষ হন, ওয়েল অ্যাটলিস্ট হাইপোথেটিক্যালি একটু চিন্তা করবেন, বা নিজের বাসার দিকেও খেয়াল করতে পারেন, কারণ আমাদের ফ্যামিলিও কিন্তু একটা টিম। দিস ইজ দ্য ফার্স্ট টিম দ্যাট উই গেট বাই বর্ন, একেবারে বিল্ট ইন একটা টিম আমাদেরকে দেয়া হয়, সেখানেও এই ডিসফাংশন গুলো থাকতে পারে। সো থিঙ্ক অফ দোজ মেম্বার্স ইন ইয়োর টিম। এবং তারপরে আমরা আজকে টিমের ইস্যুগুলো নিয়ে কথা বলবো। সো আজকে 5টা আমরা ইস্যু নিয়ে কথা বলবো যেটা একটা টিমে হতে পারে। দিস ইজ ফ্রম এ ভেরি ভেরি গুড বুক। আই উড সাজেস্ট ইউ গাইজ টু রিড দিস বুক, যারা আমরা বুক রিডার আছি। 5 dysfunctions of a team, beautifully written. আমার কাছে মনে হয়েছে যে আমি একটা গল্পের বই পড়ছি, মাঝখানে মাঝখানে কিছু লেসন আসছিল। সো লেসন গুলো আসলে একটু সিম্পল, বাট গল্প বলার কারণে বইটা পড়তে খুবই মজা লেগেছিল, এবং লেসন গুলো পরে মাথায়ও ছিল, এন্ড দে আর ভেরি প্র্যাকটিক্যাল, অ্যাজ ইউ উইল সি ভেরি ভেরি সুন। সো ফার্স্ট ইজ অ্যাবসেন্স অফ ট্রাস্ট। যখন একটা টিমের মধ্যে ট্রাস্ট চলে যায়, ডিসফাংশন আসে। টিমে যখন আমরা কনফ্লিক্ট এড়াতে চাই, ডিসফাংশন আসে। যখন কমিটমেন্ট এড়াতে চাই, ডিসফাংশন আসে। কেউ কমিট করছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না, অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং আর একটা হচ্ছে রেজাল্টের দিকে যখন আমাদের কোনো খেয়াল নেই, তখন টিম এই সমস্যাগুলো করে। As we move along, you can write your questions for me, for our guest trainer, so যেগুলো আমরা অ্যান্সার দিতে পারবো। So think of your teammates now, and let's start with the first thing, trust. So আমি জাস্ট এই হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ অ্যাজকাবান দেখে শেষ করলাম। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। বাকপিক নামে যে হিপোগ্রিফটা থাকে, তার সাথে তার ঘাড়ে ওঠার জন্য প্রথমে তার সাথে একটু রেসপেক্ট দেখাতে হয়। তো হ্যাগ্রিড হ্যারিকে শিখায় যে হ্যারি ইউ গট টু শো রেসপেক্ট। সরি, আমি হ্যাগ্রিডের এটা পারি না। এন্ড দেন হ্যারি শোজ রেসপেক্ট, এন্ড দেন হ্যারি কিন্তু তারপর উঠে আরামসে ঘুরে টুরে আসে। বাট ম্যালফয় রেসপেক্ট না দেখিয়ে ফার্স্টে ঘাড়ে উঠতে চায় এবং লাথিটা খায়। সো দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং when you're trying to build trust. So the person you're having an issue with, or if you're having an issue in your overall team, একটু চিন্তা করেন। আমরা আমাদের ট্রেনিং এর সময় হাতে ধরে এগুলো করাই, আরো ছকটক পূরণ করাই, এখন সেই সুযোগটা নেই। বাট আপনি একটু নিজে চিন্তা করেন যে আপনি কি আপনার টিমের সবাইকে ট্রাস্ট করতে পারেন কিনা। যদি না পারেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট ধাপে তার সাথে একটা কনফ্লিক্টে যেতে হবে। এই যে কনফ্লিক্টের কথা বললাম, অনেকেই কনফ্লিক্ট মানে তো ঝগড়া, আমরা ঝগড়া কেন করব? সিভিল ওয়ারের কথা মনে হয়ে যায় যে কনফ্লিক্ট মানেই হচ্ছে আমার এই ক্যাপ্টেন আমেরিকা আর টনি স্টার্কের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। সো আমি অ্যাভয়েড করব। আমরা অনেকেই তর্ক করতে ভয় পাই, এটা করা যাবে না। এটার একটা ওয়ে আছে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন করে করা যায়। আরো অন্যান্য ওয়ে আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো পরেরটাতে আমরা চলে আসলাম যে কমিটমেন্ট আছে কিনা। কিছু মানুষকে আমরা কাজ দিলে, আই এম শিওর ইউ ক্যান থিঙ্ক অফ ইট, যে কিছু মানুষকে কাজ দিলে এই কাজটা হবে কি হবে না শিওর না। তাকে বারবার ফোন দিয়ে মনে করাতে হয়, তাকে মেইল করতে হয়, তাকে মেসেঞ্জারে নক দিতে হয়, হয়তো তার বাসায় গিয়ে তার কাজটা আদায় করে নিয়ে আসতে হয়, এমনও হয়েছে, বা তাকে বাসায় নিয়ে এসে কাজটা আদায় করতে হয়। সো এই লোকগুলোর কমিটমেন্ট ইস্যু আছে। এটা যদি টিমে বেশি থাকে, টিমের পারফরমেন্সে প্রবলেম হবে। আরেকটা হচ্ছে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি। কে এই টিমে দায়িত্ব নিবে? সো আপনি একটা কাজ নিলেন, কাজটা আপনি কমপ্লিট করতে পারলেন না, সো এই টিম থেকে এখন কে এসে বলবে যে সরি, দিস ওয়াজ মাই রেসপন্সিবিলিটি? কে সেই অ্যাকাউন্টেবল পারসন? যদি কেউই অ্যাকাউন্টেবল না হয়, ওই টিমে ভয়াবহ রকমের ইনএফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ইস্যুস হয়। আমি এখন একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। দিস পারসন ইজ নট ইনঅ্যাকাউন্টেবল, বাট হি ইজ ভেরি ভেরি অ্যাকাউন্টেবল ইন দ্য মুভি এন্ড গেম। সো টনি স্টার্ককে আমরা দেখেছিলাম যে টনি স্টার্ক, he actually snapped his fingers and he made everything go back to normal by sacrificing his life. So even প্রথম অ্যাভেঞ্জার্স যেটা ছিল, সেখানেও কিন্তু টনি স্টার্ক টুক আ বিগ রিস্ক, এবং মিসাইলটা নিয়ে একেবারে ওই যে আরেকটা ওয়ার্ল্ডের পোর্টাল খুলছিল, ওই ওয়ার্ল্ডে গিয়ে হি dropped it there and barely he survived with his life. So he is always about getting results এবং taking the accountability. So next point যেটা রেজাল্টস, আমরা আজকেও জিজ্ঞাসা করেছিলাম, আমি একটু পরেই দেখাবো যে রেজাল্ট কতটুকু ইম্পর্টেন্ট। এফোর্ট দেওয়াটাই সব নাকি রেজাল্ট ইম্পর্টেন্ট? ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ আ টিম, রেজাল্ট ইম্পর্টেন্ট। আমি একটা ক্লিপ খুঁজছিলাম, আজকে পাইনি, আমরা খুঁজে পেলে পরে এই সেশনে একদিন ইনক্লুড করে ফেলবো। সো সেটা ছিল সাকিব আল হাসান ইন্ডিয়া আইপিএল এর খেলাতে, হি ড্রপড আ ক্যাচ।
সো ক্যাচটা ধরার জন্য দৌড়াচ্ছিলেন, মিস করে ফেলছেন। সো অন্যরা হলে কি করতো, তারা আফসোস করতো, বাট সাকিব আল হাসান হঠাৎ করে তাকায় দেখলেন যে ব্যাটসম্যান অন্য এন্ড থেকে দৌড়াচ্ছিলেন উনি এখনো পৌঁছান নাই, সো একটা রান আউটের সুযোগ আছে। সাকিব সাথে সাথে হি পিকড আপ দ্য বল, হি থ্রিউ অ্যাট দ্য স্টাম্পস এন্ড হি অ্যাকচুয়ালি মেড দ্যাট রান আউট হ্যাপেন। সো দ্যাটস দি এক্সাম্পল। আমি ভিজুয়ালটা পাইনি, বাট আই এম শিওর দোজ অফ ইউ হু হ্যাভ সিন ইট, ইউ রিমেম্বার ইট। দিস ইজ অ্যাবাউট গেটিং রেজাল্টস। সো আমাদের রেজাল্টের দিকে খেয়াল রাখতে হবে। এবং আজকের যে বিষয়গুলো আসছিল যে কনফ্লিক্ট হওয়া ভালো না খারাপ, যখন আমি অ্যাভয়েডিং এর কথা বললাম, আমরা 76% মানুষ আমরা বললাম যে ভাই হ্যাঁ অ্যাভয়েড কনফ্লিক্ট করাটা ভালো। নো, ইউ মাস্ট আস্ক কোয়েশ্চেনস, ইউ মাস্ট হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং। একটা ওয়ার্ড আছে র্যাপো। র্যাপো মানে হচ্ছে খাতির, কারোর সাথে কত ভালোভাবে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আছে এবং সে কত তাড়াতাড়ি আমার মেসেজে রিপ্লাই দেয়। সো ওই বিষয়টা আমাদের আনার জন্য আমাদের ওই মানুষটাকে বুঝতে হলে একটু কোয়েশ্চেন করতে হবে। আমরা ডিফিকাল্ট টিম মেম্বার্স সম্পর্কে এখনই দেখবো, সো আরেকটু ক্লিয়ার হবে তখন। অ্যান্ড ওয়েন ইউ আর ওয়ার্কিং ফর আ টিম, the super, এটা ছিল if you're working for a team the supervisor is always accountable, এটা ছিল না, সবাইকেই দায়িত্ব নিতে হবে। এবং ওই মানুষগুলোকেই অফিস প্রমোট করে যারা নিজে দায়িত্ব নিয়ে কাজ শেষ করেন এবং সেটা ঠিকমতো প্রেজেন্ট করতে পারেন। সো শুধুমাত্র বস আছে দেখেই বসের দায়িত্ব সব, আমি ভাই ভুলটুল করে বয়া থাকলাম, কোনো ঝামেলা নাই, এরকম করলে হবে না। You have to take responsibility and you have to take the project as your own project. যে ভাই আমি তো এই পার্টটা করি নাই, ভাই এই পার্টটা তো ও করছে, আমাকে কেন আপনি ওই পাশের দোষ দিচ্ছেন। সো এরকম আমাদের অ্যাটিটিউড হলে অ্যাজ এ টিমমেট নো ওয়ান ইজ গোয়িং টু লাইক আস। তারপরে যেটা অলরেডি কথা বললাম, রেজাল্ট আর এফোর্ট। হ্যাঁ এফোর্ট দিতে হবে, বাট রেজাল্টের দিকে খেয়াল রাখতে হবে। গ্রোথ মাইন্ডসেটে আমরা বলেছিলাম যে ফেইলিওর হলে ফিডব্যাক, হ্যাঁ সেটা অন্য কথা, বাট আমি নিশ্চয়ই শুরু থেকে হারার জন্য খেলতে যাব না। সো শুরু থেকে আমাদের রেজাল্টের দিকে চোখ থাকতে হবে। সেই অর্জুনের যে গল্পটা, সেই অর্জুনের গল্পটার মতো খেয়াল রাখতে হবে। সো আমি এগিয়ে যাচ্ছি, অর্জুনের গল্পটা আরেকদিন ডিটেইলে বলবো। সো যদি কেউ ব্যাড মেম্বার হয় তাকে সাথে সাথে বের করার দরকার নেই, মোস্ট অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার সাথে আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে রাখা দরকার। এবং কোয়েশ্চেন্স, ইটস এ গুড আইডিয়া টু নট আস্ক কোয়েশ্চেন্স। এটা ছিল, এটা আমাকে একটু দেখতে হবে এটা কি ছিল। আই থিঙ্ক আমার কাছে এটা রেডি আছে। সো এটাতে আমরা, আচ্ছা এটাতে আমরা একটু পরে ব্যাক করি, উই নিড টু মুভ অলং। এরপরে আরেকটা লেসন, তারপরে আমি আজকে আমাদের গেস্টকে ইনভাইট করব। সো জাস্ট এ সেকেন্ড, ল্যাপটপে একটু, ল্যাপটপ চিন্তা করতে সময় নিচ্ছে। আচ্ছা ওকে, মিনওয়েল আমি দেখে ফেললাম কি ছিল। সো দ্যাটস অলরাইট, আই থিঙ্ক ক্যান ইউ সি দ্য স্ক্রিন, গিভ মি আ সেকেন্ড। Yes, you are still here, that's good. Okay, you can see the screen. দেখা যাচ্ছে রাইট সবকিছু, স্লাইড দেখা যাচ্ছে? Let me know if you can see the slides. Yes, you can see it. So লাস্টে ছিল যে না নিজে নিজে বোঝার দরকার নেই, দরকার পড়লে কোয়েশ্চেন করা যাবে। সো এই মুভিতে ওশানস 11-এ ড্যানি ওশানের ফোকাস ওয়াজ অন দ্য রেজাল্টস। হি ওয়াজ অলওয়েজ ফোকাসিং অন রেজাল্টস। সো অ্যাংরি টিম মেম্বারদের সাথে কিভাবে আমরা ডিল করব, এখন আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো। হাউ ডু উই ডিল উইথ পিপল হু গেট অন আওয়ার নার্ভস, এবং তারপরে আমরা আমাদের আজকের গেস্টকে ইনভাইট করব। সো প্রথম বিষয় হচ্ছে তাকে জিজ্ঞাসা করা এবং তার কাছ থেকে জানতে চাওয়া যে কেন আপনার কোথাও ইস্যু হচ্ছে বা আপনার কি কোনো ইস্যু হচ্ছে কিনা আদৌ। কারণ আমরা ফিল করছি যে এই জায়গাটাতে আপনার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো হচ্ছে না বা আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো হচ্ছে না। এটাকে বিভিন্নভাবে কৌশলে জিজ্ঞেস করা যায়, ডিপেন্ডস অন দ্যাট পারসনস মুড অফ কোর্স, এবং ওই মানুষটা কি ধরনের কমিউনিকেশন করেন এবং কি ধরনের চিন্তা ভাবনা করেন, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এবং আরেকটা, জাস্ট আ সেকেন্ড, আরেকটা বিষয় হচ্ছে তারপরে আমাদের যে ডুটা, সেটা হচ্ছে যে টিমের যে আমাদের গোল, যখন মানুষটা বলবেন যে না আমার এই কারণে ভালো লাগেনি, ওই কারণে সমস্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো হোয়াট উই নিড টু ডু ইজ উই নিড টু রিভিজিট দ্য টিমস পারপাস অ্যান্ড গোলস। যে আচ্ছা আপনি মনে হয় ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, বাট দিস ইজ হোয়াট উই নিড টু ফোকাস অন, দিস ইজ হোয়াট উই টকড অ্যাবাউট। তারপরে কারো স্কিল সেটকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা বুঝতে হবে। সো I'm sure you're laughing right now because of this meme.
বাট ইট গিভস আ মেসেজ যে কার কোন এবিলিটিটা ভালো সেটাকে কিভাবে আমরা ইউজ করতে পারবো এখন। বাট বিং প্র্যাকটিক্যাল, হয়তো তার এই স্কিলটা শুধু তার নিজের জন্যই, সবাই মিলে এই স্কিল ব্যবহার করতে গেলে বিপদ হতে পারে। সো লেটস মুভ অন কুইকলি। তারপরের বিষয়টা হচ্ছে ডোন্ট আউটকাস্ট। সো যেটা আমরা অনেকেই রাইটলি বলেছি যে যদি কেউ ঘাটতাড়া হয় বা কারো কোনো ইস্যু হয়, তাকে সাথে সাথে আমরা বাদ দিয়ে দিব না, আমরা তাকে সুযোগ দিব এবং তার সাথে কথা বলে ঠিক করব। আরেকটা বিষয় হচ্ছে অ্যাজিউম। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভাইস দ্যাট আই রিসিভড। অ্যাজিউম মানে হচ্ছে অ্যাস ইউ মি, মানে আমরা দুইজনই গাধা। সো যখনই কারোর সাথে আপনার মানে নট রিয়েলি গাধা, বাট যখন আমরা অ্যাজিউম করে নিব, মানে আপনি ধরে নিলেন যে সোহান ভাইয়া এভাবে চাচ্ছেন জিনিসটা, বা আমি ধরে নিলাম যে আপনি জিনিসটা এভাবে চাচ্ছেন, আমি সেভাবে করে পাঠিয়ে দিলাম। পরে আপনি বললেন ভাইয়া আমি তো এভাবে চাইনি, বা আমি বললাম যে দেখেন আপনার কাছ থেকে তো কাজটা আমি এভাবে চাচ্ছিলাম না, অন্যভাবে চাচ্ছিলাম। সো এই ইস্যুগুলো হয় যখন আমরা ঠিকমতো প্রশ্ন করি না বা লিখে রাখি না বা ঠিকমতো না বুঝেই কাজ শুরু করে দিই। সো এটা আরেকটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাজিউম যদি আমরা করতে থাকি, এটা আমাদের বোকামির পরিচয় দিচ্ছে। সো এই 5টা বিষয় আমরা বুঝলাম, এগুলো করে আমরা আমাদের ডিফিকাল্ট টিম মেম্বারসদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করব। আর যদি এমন হয় যে না ওনার যে গোল, লাইফের অ্যাম্বিশন, যে ধরনের জায়গায় কাজ করতে চান আমাদের সাথে ম্যাচ করছে না, তাহলে তাকে আমাদের লেট গো করতে হবে বা বলতে হবে আপনি অন্য কোথাও অপরচুনিটি দেখেন, এখানে আপনার সাথে আমাদের ঠিকমতো বনিবনা হচ্ছে না। এবং লাস্ট যে পয়েন্টটা আজকে বলবো, তারপরে আমি আমার গেস্টকে, আজকে আমাদের যে গেস্ট আছেন তাকে ইনভাইট করব, সেটা হচ্ছে কোয়েশ্চেন্স আস্ক করা। সো কোয়েশ্চেন্স নিয়ে আরো কথা হবে। আজকে এতটুকুই বলবো যে আমাদের ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা জানতে হবে। আমরা যে কোয়েশ্চেন গুলো এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু একটা মানুষকে সুযোগ দেয় তার মতো করে বলার। কিন্তু আমি যদি বলি এই আজকে চলেন, আমি আমার ফ্রেন্ডকে যদি বলি যে দোস্ত চল আজকে খাইতে যাই, যাবি? সো ওটার অ্যান্সার কিন্তু ইয়েস অর নো। বাট আমি যদি ওকে জিজ্ঞেস করি আচ্ছা তোর কি খাইতে ইচ্ছা করতেছে, তখন কিন্তু সে অনেক কিছু বলবে। সেখান থেকে পরে আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারি আচ্ছা বার্গার খেতে চাস, তাহলে চল এই জায়গায় যাই। সো দ্যাটস দ্য মেইন আইডিয়া, যে আমরা যখন কোয়েশ্চেন করছি, আমরা ইয়েস নো অ্যান্সার আসে এরকম কোয়েশ্চেনের বদলে আমরা একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করব। সো এই যে অ্যান্সারের যে লিস্টগুলো আমরা কোয়েশ্চেনের যে লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনের লিস্টগুলোকে ব্যবহার করে আমরা আমাদের যে এই মানুষটার সাথে একটু বোঝাপড়া ভালো করা দরকার, ক্যান বি আ বস, ক্যান বি আ কলিগ, ক্যান বি অ্যান ইন্টার্ন, সো তার সাথে আমরা ওইভাবে ডিল করব। অ্যান্ড দ্যাটস give me a second. I think yes, we have our guest trainer with us. I'm going to invite her very soon. So I'm really delighted to have with us tonight the chairperson of Preneur Lab. So Preneur Lab is a company that works on social. It's a social business company. We'll hear more about the company. They've done a lot of projects, and she's one of the youngest women entrepreneurs who has been working in tech and women empowerment. She started when she was 21, and she's the leader of Women Tech Makers Bangladesh and the founder of Begum, a platform that helps women to get connected through basic ICT knowledge. And she has received the BRAC Marathon Digital Innovation Award in 2016, and she also became the top speaker at Google Developer Group Summit 2016 at San Francisco. So she's done a lot more things, but she's been waiting. So I will invite her without further ado. Ladies and gentlemen, I'm inviting Rakshanda Rukham with us. Hello, Apu. হ্যালো সাইফুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাকসান্দা আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। জি আলহামদুলিল্লাহ আপু, এটাই এখনকার সময়ে, আই মিন দিস ইজ আ ব্লেসিং, সুস্থ থাকতে পারাটাই। And thank you so much for joining us, Apu. Everyone has been eagerly waiting for you, and we have also received some question. So আমি আপু ফার্স্টেই আপনাকে যে কোয়েশ্চেনটা করব যে আপনার অ্যাজ এ টিমমেট আপনার অনেক জায়গায় কাজ করতে হয়েছে, অ্যাজ এ টিম লিডার কাজ করতে হয়েছে। সো কোন লেসন গুলো আপনি আপনার প্রিভিয়াস সেলফকে, লাইক ওয়েন ইউ ওয়ার 21, তাকে বলবেন যে আচ্ছা লাইক your previous version কে, যে এই জিনিসগুলো তোমার ঠিকভাবে করলে ভালো। So like it's like the mistakes that you made, or if you did this thing in a different way, that would have been more efficient. So ধন্যবাদ ভাইয়া।
টিমে কাজ করাটা এবং হচ্ছে টিমে সবার সাথে মিলে কাজ করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্টুডেন্ট লাইফ বলি কিংবা আমরা আমাদের ওয়ার্ক লাইফ বলি, সব জায়গাতেই আসলে এই জিনিসটা অনেক বেশি আর কি ইম্পর্টেন্সটা এটার অনেক বেশি। কারণ হচ্ছে যে আমি যাই করি না কেন, আমি একটা প্রজেক্ট করি সিম্পল, বা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে প্রজেক্ট করি, কিংবা হচ্ছে আমি আমার রিয়েল লাইফে আমার ওয়ার্ক প্লেসে প্রজেক্ট করি, একা করা তো অবশ্যই কখনো সম্ভব না, এবং এই ক্ষেত্রে টিম মেম্বারদের সহযোগিতা সবসময় দরকার হয়। এবং একটা টিমে কাজ করে সেখানে একটা রোল প্লে করা এবং হচ্ছে ইফেক্টিভ ভাবে টিম লিডার হিসেবে কাজ করা, এটা কিন্তু আসলে বলতে পারেন যে ইউনিভার্সিটি লাইফ থেকে উঠে আসে মানুষের মধ্যে। তো দেখা যায় যে যখন আমরা কাজ করা স্টার্ট করি তখন হচ্ছে যে টিমের মধ্যে দেখবেন, যখন আমরা টিমে কাজ করি একজন কিন্তু অলরেডি লিডারশিপ স্কিল একজনের থাকে, যে হচ্ছে টিমটাকে আলটিমেটলি সে লিডার না হয়ে কিন্তু টিমটাকে লিড করা স্টার্ট করে দেয়। তো আমি যখন আর কি যখন আমরা প্রজেক্টে কাজ করতাম, কিংবা হচ্ছে যখন আমাদের বিভিন্ন এরকম টেকনিক্যাল বলেন বা হচ্ছে ভলেন্টিয়ারিং প্রজেক্ট যেটাই বলেন না কেন, তো তখন দেখা যেত কি যে আপনার হচ্ছে টিমের মধ্যে থেকেই প্রথম আমার যেটা হতো যে আসলে কাজ করব কিভাবে কাজ করব, বা একসঙ্গে কাজ করছি, কোনো কিছু একটু শাই ফিল হলে বলতে পারছি না, বা যেটা হতো যে আপনার কাজ করতে গিয়ে হয়তো কেউ একটু এক্সপার্ট বেশি, তার কাছ থেকে আমি শিখবো কিভাবে, নাকি হচ্ছে আমি লুকিয়ে থাকবো, এই জিনিসগুলো খুবই কনফ্লিক্টিং হতো আমার জন্য। যে আসলে সে তো এক্সপার্ট, আসলে আমি কিছু বলবো আমার কথা বলার ভ্যালুটা কি অনেক বেশি কমে যাবে, মানে আমার কথার দামটাই থাকবে না, নাকি আসলে সময় বলা উচিত। তো আমি যদি আমার সেই আর কি সেই স্টুডেন্ট লাইফ বলেন বা সেই কম বয়সের ডাকসানটাকে যদি বলতে চাই, আমি মনে করি যে আসলে আপনি যখন টিমে কাজ করবেন তখন অবশ্যই হচ্ছে আপনার যে টিম মেম্বার আছেন তার সঙ্গে আপনার কমিউনিকেশনটা অনেক ভালো করে আর কি স্ট্রং করবেন। কারণ যত ভালো আপনার কমিউনিকেশন আপনার টিম মেম্বারের সাথে হবে, তত ভালোই আপনি আর কি আপনার আউটপুটটা তত ভালো হবে। এবং হচ্ছে যে এর পাশাপাশি যেটা হবে যে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনি যেটা বলতে চাচ্ছেন করতে চাচ্ছেন সেটা ভয় না পেয়ে সামনে বলতে পারবেন, এবং আপনার মতামতের একটা গুরুত্বটা সামনে আসবে, যেটা আমি আস্তে আস্তে কাজ করতে আসলে টের পেয়েছি। জি, থ্যাংক ইউ সো মাচ আপু। সো দ্য টেক অ্যাওয়ে ইজ উই নিড টু বি ব্রেভ। এবং মাঝে মাঝে আমারও যেটা হতো আপু, যে আমি যখন কোয়েশ্চেন করব, ইট হ্যাজ টু বি আ ভেরি স্মার্ট কোয়েশ্চেন, না হলে আমি কোয়েশ্চেন করবই না। তো এটার কারণে আমার এক সময় লাইক ছোটবেলা থেকে সামহাও এটা মাথায় ছিল। হয়তো আমরা স্কুলে অনেক সময় একটু লাইক বুলিং এর শিকার হই, বা দেখি যে অন্যরা বুলিড হচ্ছে কিছু একটা ভুল বলার কারণে। সো স্যারের সাথে কমিউনিকেশন থেকেই ওই জিনিসটা বিল্ড আপ হচ্ছিল। যখন স্যার কিছু কোশ্চেন করতে আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে মাথা নিচু করে থাকতে, যাতে আমরা স্যার আমাদের, অথচ আমরা কিন্তু জানি অনেক কিছু, হ্যাঁ, কিন্তু হচ্ছে আমাকে অকওয়ার্ড মোমেন্টে না আসতে হয়। সে এই এতটুকু বাধাটা যদি একটু কাভার করে যাওয়া মানে করা যায়, খুব ভালো একটা টিম মেম্বার বা হচ্ছে কমিউনিকেশন স্কিল অনেক ভালো করে তৈরি করা যায়। এক্স্যাক্টলি। এবং আমি এটা টেস্ট পেয়েছিলাম যখন আমি আইবিএ তে লাইক আই রিয়েলাইজ যে এটা আমার চেঞ্জ করতে হবে। আই হ্যাভ টু বি কমফোর্টেবল অ্যাট আস্কিং কোয়েশ্চেন। সো আমার একটা চ্যালেঞ্জ নিলাম আমি নিজের জন্য, যে কোয়েশ্চেনই মাথায় আসুক আমি করব। তো আই রিমেম্বার দেয়ার ওয়ার 2 days, আমার কোয়েশ্চেন গুলা মনে নাই, কিন্তু আমি এমন কোয়েশ্চেন করছি যে এভরিওয়ান লুকড এট মি, যে এই মানে গাধাটা কি প্রশ্ন করতেছে, এরকম অবস্থা। বাট অন্যান্য 98 দিন আমি যথেষ্ট ভালো প্রশ্ন করতেছিলাম। এবং একটা পর্যায়ে এসে আমি দেখলাম যে আসলে ম্যাটার করে না, আমার জানার ইচ্ছা, আমার বুঝতে হবে, আমি তো কাজ করে যাচ্ছি। আর টিচাররাও প্রথম দিকে তো চিনেন না সবাইকে, বাট আফটার পিরিয়ড অফ টাইম, স্পেশালি ইন এ টিম, ইয়োর বস অর ইয়োর সুপারভাইজার নোস যে এই মানুষটা এভাবে কাজ করে, আর ও কোয়েশ্চেন করলেও ও কাজগুলো করে। অ্যান্ড উই অলসো হ্যাভ সাম পিপল যারা কোয়েশ্চেনই করে যায় কিন্তু কাজ করে না। সো একটা ব্যালেন্স দরকার, এবং রেজাল্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। Thank you so much, Apu. I could also relate to this point. Since you work in a tech company, Apu, আপনি কি আমাদেরকে একটু প্রেনার ল্যাব সম্পর্কে বলতে চাবেন কিনা, এবং ওখানে আপনারা কিভাবে কাজ করেন, টিম ওয়ার্ক গুলো কিভাবে হয়, তাহলে সবাই একটু আইডিয়া পাবে যে টেক কোম্পানিতে কিভাবে কাজ হয়। জি, অবশ্যই।
So Prerna Lab is a technology for social good company. It's a tech company, but আর কি আমাদের যেটা আর কি আমরা সবসময় আমাদের যে প্রোডাক্টই বানাই বা যে ধরনের সার্ভিসই আমরা প্রোভাইড করি না কেন, এর পিছনে আমাদের সবসময় একটা আম, চিন্তা কাজ করে যে আমরা হচ্ছে সোসাইটির জন্য জিনিসটা করার চেষ্টা করবো। তো যেটা হয় যে আমরা একটা ট্রেনিংই প্রোভাইড করি না কেন, কিংবা একটা ডিজিটাল প্রোডাক্টই হোক বা সার্ভিসই হোক, সেটার ক্ষেত্রে ওই জিনিসটা মাথায় থাকে। এবং আমরা হচ্ছে সার্টেন টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করি, যেমন মোমেন্টদেরকে নিয়ে কাজ করি, ইউথদেরকে নিয়ে কাজ করি, এন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করি। এবং টেক কোম্পানিতে কাজ করতে গেলে আমাদের যেরকম হয় যে আমাদের যেটা হয় যে আমাদের একটা টাইম হচ্ছে অনেক ডিজিটাল যে লেটেস্ট টেক গুলো আসছে সেগুলো নিয়ে অনেক বেশি ইনভলভ থাকতে হয়, অনেক বেশি জানতে হয়। এবং এর পাশাপাশি যেটা হয় যে এই জিনিসটা কিভাবে করে আসলে আমরা হচ্ছে মানুষের কাজে লাগাতে পারবো, এইটাও জিনিসটাও আর কি চিন্তা করতে হয়। প্রেয়ার ল্যাবে হচ্ছে দুটো উইং আছে, আর যেটা আমি প্রথমে বললাম, একটা হচ্ছে ডিজিটাল উইং, একটা হচ্ছে সোশ্যাল উইং। ডিজিটাল উইং কে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে থাকি, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করি, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করে থাকি। এবং এইটা সংক্রান্ত অনেক কিছু প্রোডাক্টও আমাদের আছে। বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করেছি, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি। তারপরে আমরা আরেকটা যেটা আমাদের সোশ্যাল উইং কাজ আছে, পার্ট আছে, সেখানে আমরা বিভিন্ন এনজিও কিংবা হচ্ছে আপনার সোশ্যাল গুড অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করে থাকি। তো এখানেও বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। এবং এই জিনিসটা মিক্সিং করা এবং কম্বিনেশনটা আসলে ম্যাচ করাটাও কিন্তু একটা বড় আর কি চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। যে আমাদের একটা টিম আছে যারা ডেভেলপার টিম, তাদের আর কি যারা হচ্ছে শুধু ডেভেলপমেন্ট করতে বুঝে, এবং আরেকটা টিম আছে যারা হচ্ছে ওই যে আপনার রিসার্চ করেন কিংবা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করে। এবং এই দুটাকে কিন্তু কম্বাইন করে অনেক সময় অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমি মনে করি যে এই যে তাদের দুটা টিমকে কম্বাইন করা এবং হচ্ছে সেখানে গিয়ে ওই জায়গাগুলোতে টিম ওয়ার্কের অনেক বেশি একটা গুরুত্ব থাকে। থ্যাংক ইউ আপু। আমরা আরো শুনবো, আমাদের সাথে স্ট্রিমে জয়েন করেন আমাদের পার্টিসিপেন্টরা। সো সামওয়ান ইজ হিয়ার টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমি তীর্থ বড়ুয়াকে ইনভাইট করছি। হ্যালো তীর্থ, কেমন আছেন? হ্যালো তীর্থ, ডিয়ার আপনি সোহান শুনতে ভাইয়া, পাচ্ছেন? হ্যালো ডিয়ার রাকসান্দা আপু, হ্যালো, How are কেমন you? আছেন আপনি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ আমরা আমি শুনতে ভালো পাচ্ছি। আছি। বেসিক্যালি we are আমি fine. তীর্থ, আই এম দ্য অ্যাক্টিং, আচ্ছা আমি ওকে, আই এম তীর্থ, I am the acting president of Skill Development Club of HSU. So before asking a question, I want to tell a quote that is Michael Jordan says, talent wins games but teamwork and intelligence win championships. So my question is that uh, when most of the cases during teamwork, when we arrange a program or participate in a competition, uh, suppose we face a crisis or a major problem which was not in our plan. In that moment, someone realized that their teammates are getting frustrated because সবকিছু একটা ফ্লো বা চেইন মেনটেন করে যাচ্ছে না যেটা আমরা ভেবে রেখেছিলাম। সো ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন কিভাবে আমরা ওই সিচুয়েশন থেকে গ্যাট করতে পারবো এবং আমার টিম মেম্বারদেরকে কিভাবে আরো ভালোভাবে কানেক্টেড রাখতে পারবো যাতে আমরা প্রোগ্রামটা আরো সাকসেসফুলি ফিনিশ করতে পারি। সো দ্যাট ইজ মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ। If I'm not Thank you. ক্যান wrong, ইউ গেট মাই কোয়েশ্চন? আমি একবার কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনার কোনো প্রোগ্রামে গিয়েছেন বা কোনো কম্পিটিশনে গিয়েছেন এবং সেই সময় সাডেন কোনো প্রবলেম এসেছে এবং আপনার সেই ডিফিকাল্টিস ফেস করছেন এবং ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে এসেছে এবং সেটা কিভাবে ঠিক করবেন, এইটাই কি? না, বেসিক্যালি আমরা যখন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, উই আর ফেসিং এ ক্রিটিক্যাল ক্রাইসিস মুভমেন্ট, সাপোজ লাইক কোভিড-19। সো এটা আমাদের ফ্লো বা চেইনে ছিল না, আমাদের প্ল্যানে ছিল না। সো এই কোভিড-19টা আসার কারণে আমার মোস্ট অফ দ্য টিমমেটস আর গেটিং ফ্রাস্ট্রেটেড। সো কিভাবে তাদেরকে আবার কানেক্টেড করা যায় যাতে আমরা আমাদের যে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম সেটা সাকসেসফুলি ফিনিশ করতে পারি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ তীর্থ। হ্যাঁ, সো আমরা যখনই একটা কিছু প্ল্যান করি, হ্যাঁ, সো যখনই একটা প্ল্যান করবেন আপনি, সবসময় কিন্তু অল্টারনেটিভ প্ল্যান বি আমরা বানাই। প্ল্যান এ থাকে, আমাদের কাছে প্ল্যান বি থাকে। তো যখনই প্ল্যান এ কাজ করে না তখন কিন্তু আমাদের কাছে মাথায় থাকে প্ল্যান বি তে।
তো যখনই আপনি একটা কিছু প্ল্যান করবেন, নাম্বার ওয়ান, প্ল্যান করার সময় খেয়াল রাখবেন যে আপনার যদি এই জিনিসগুলো 1 2 3 4 যদি কাজ না করে, তাহলে হোয়াট উইল বি দ্য অল্টারনেটিভস, কি হতে পারে। মেবি হচ্ছে খুব বড় একটা স্ট্রাগল আপনার হচ্ছে, কোনো কারণে একটা ডিজাস্টার হলো, একটা এই যে কোভিড বা হচ্ছে কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিস কিছু একটা হলো, অফিস করতে হলো না, তখন কি হবে? তো সবসময় নাম্বার ওয়ান যে আপনার প্ল্যান বি তে চিন্তা করতে হবে, এটা হচ্ছে ইনিশিয়াল। এখন হচ্ছে যে যেহেতু আপনার এখন আর এরকম একটা প্রবলেমে আমরা পড়ে গিয়েছি, এখন এই মুহূর্তে কি করা দরকার, সেক্ষেত্রে হচ্ছে যে আই থিঙ্ক সবচেয়ে ভালো যেটা আর কি সলিউশন, সেটা হচ্ছে কথা বলা। আমার কাছে মনে হয় যে আপনার যারা টিম মেম্বার আছে, আপনার যারা কোর টিম আছে, বিশেষ করে আপনার যদি 10 জনের টিম মেম্বার হয়, তো কোর কারা তাদের সঙ্গে আগে ডিসকাস করা, তাদের সাথে আগে কথা বলা, কোর টিম মেম্বারদের সঙ্গে ডিসকাস করা জিনিসটা। এবং যখনই আপনি কথা বলবেন, কনভারসেশন হবে, তখনই কিন্তু আপনার হচ্ছে যে ফ্রাস্ট্রেশনটাও কিছুটা কমবে, এবং ওখান থেকে কিন্তু আপনারা হচ্ছে অল্টারনেটিভ, যেমন হচ্ছে আমি একটা কথা বললাম, আমার কথা ধরে হচ্ছে আরো আরেকজন হচ্ছে সেখান থেকে আরেকটা পয়েন্ট বের করে সেখানে একটা সলিউশন বা হচ্ছে কিছু একটা পয়েন্ট অ্যাড। তো এটা খুবই দরকার, নাম্বার ওয়ান যে কনভারসেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি আমি মনে করি যে এরকম সিচুয়েশন যেহেতু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তো টিমকে কিভাবে করে একটু এনার্জেটিক রাখা যায় সেই জিনিসগুলো করা যেতে পারে। মেবি তাদেরকে মেবি হচ্ছে যে এই সময় খুবই টাফ মোমেন্ট যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, মেবি আপনার কাজটা আছে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনের জন্য, আপনার টিম ফ্রাস্ট্রেশনের জন্য কাজগুলো করতে পারছে না। সো মেবি একটা ব্রেক নেন, টিমের সাথে হচ্ছে মেবি অনলাইনে কিছু একটা অ্যাক্টিভিটি করেন, বা আপনার একসঙ্গে বসে হচ্ছে অনলাইনে গেম খেলতে পারেন, বা অনলাইনে একটা অ্যাক্টিভিটি মুভি দেখতে পারেন, একটা ব্রেক নেন। মেবি ওই ব্রেকটা আপনাকে হেল্প করবে যে আপনার ফ্রাস্ট্রেশন লেভেলটা একটু নামায়, যদি শুধু ফ্রাস্ট্রেশনটাই আর কি মেইন ইস্যু হয়ে থাকে, এবং আপনার কাজ দুটি আছে এবং আপনি করতে পারছেন না শুধু ফ্রাস্ট্রেশন। সো এই ব্রেকটা, ফার্স্ট ওয়ান হচ্ছে কনভারসেশন, কথা বলেন, দেন হচ্ছে ব্রেকটা, একটা ব্রেক নেন, এন্ড দেন হচ্ছে আপনারা একদম ফ্রেশ মাইন্ডে আগান, দেন হচ্ছে ওই কাজগুলো আর কি আমার মনে হয় যে ইজি হয়ে যাবে এবং অনেকটা আর কি রিকভার করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার আশেপাশে মানুষজন কি করছে সেটা একটু দেখতে পারেন, যে আশেপাশে মানুষজন তারা কি করছে, তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন, আদার্স কোম্পানি কি করছে, বা আদার্স আপনি যদি প্রজেক্ট করে থাকেন বা আপনি স্টুডেন্ট হন, আপনার অন্য যারা ফেলো আছে তারা কি করছে, এগুলো কি জানতে পারেন। সো অনেক সলিউশন বা অনেক কিছু আইডিয়া মাথায় আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ রাকসান্দা আপু। আমি এখান থেকে যে কোর পয়েন্ট গুলো পেলাম, তার মধ্যে ফার্স্টে তীর্থ, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আপু বলছেন যে সবার সাথে কথা না বলে আগে কোর টিম মেম্বারদের সাথে কথা বলে নিতে, বিকজ যদি আমি 50 পিপলের সবাইকে ডেকে নিয়ে এসে বলা শুরু করি, ওখানে একটা কেওস হয়ে যাবে। সো কোর টিমে যে কয়জন আছে তাদের সাথে কথা বললেই তখন ওই আইডিয়া গুলোকে নিয়ে, এন্ড অলসো সিন্স ইটস এ ডিজাস্টার, এটা নিয়ে তো একটু ডিসকাশন করে তারপর সবাইকে জানাতেও হবে। সো ওই মেসেজটা কি হবে, কোনো ধরনের মিসকমিউনিকেশন যাতে না হয়, এবং কিভাবে তাদেরকে পরবর্তী স্টেপ গুলোতে আমরা বুঝাবো সেই ব্যাপারটা যাতে রাখি। সো এটা একটা বড় ব্যাপার। আর তার আগে আপু যেটা ফার্স্টে বলছিলেন যে প্ল্যান বি সবসময় একটু চিন্তা করে রাখা, যে হোয়াট ইফ এভরিথিং গোজ রং, তাহলে আমাদের কন্টিনজেন্সি প্ল্যান কি হবে, কিভাবে আমরা নেক্সট স্টেপটা নিতে পারবো। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এন্ড আরেকটা বিষয় আমাদের সামনেও আসবে, সেটা হচ্ছে কলিগদের সাথে কাজের বাইরেও একটু টাইম স্পেন্ড করা। সো এই যে গেম খেলার কথা বললেন আপু, একটু আড্ডাবাজিতে দেখা যাচ্ছে যে ওই সময় একটু রিল্যাক্সড মুডে একটা সলিউশন চলে আসতে পারে। সবসময় প্যানিক মুডে থাকলে, আমরা প্রেজেন্টেশনের সময় বলেছিলাম যে আমাদের ব্রিদিং প্যাটার্নটা এলোমেলো হয়ে যায়, আমাদের ব্রেইনে এনাফ অক্সিজেন যায় না, তখন আমরা হয়তো ঘামানো শুরু করি, বা বিভিন্ন ধরনের আমাদের চিন্তা ভাবনা এলোমেলো বিষয়গুলো চলে আসে। সো ব্রিদিং ঠিক রেখে এবং পজিটিভ থেকে আমরা যদি প্রবলেমটা নিয়ে চিন্তা করি, সলিউশন চলে আসবে। গুড অপশন এই ক্ষেত্রে, আই গেস। এক্স্যাক্টলি, মেডিটেশন আমরা করতে পারি। আর অন্য টিমদের থেকেও যারা এই ক্রাইসিসটা ফেস করেছেন, আগে করে এসেছেন পার্টিকুলারলি, তাদের সাথে কথা বললেও আমরা আইডিয়া পাবো যে আচ্ছা আমাদের সময় এরকম হয়েছিল তো, এটা এই করছি। সো দেন ইউ সি দ্যাট আচ্ছা এই প্রবলেমটা এত বড়ও না। হয়তো এর আগেই যেমন আমাদের এখন করোনা নিয়ে আমরা অনেক ভয়ে আছি, কিন্তু ভিয়েতনাম একটা দেশ যাদের কোভিড-19 খুব বেশি ইম্প্যাক্ট করতে পারেনি, কারণ তারা এর আগে যখন সার্স হয়েছিল, ওই সার্সের সময় থেকেই তারা জানে যে এই ধরনের একটা ডিজিজ হলে কি করা প্রয়োজন। এবং আমাদের কিন্তু ওই সময় সার্সের প্রয়োগটা বা ইম্প্যাক্টটা আমরা অতটা পাইনি। সো অ্যাজ এ নেশন ভিয়েতনাম ওয়াজ মোর প্রিপেয়ার্ড, এবং ওদের সাথে কথা বললে কিন্তু আমরাও এখন একটু জানতে পারবো যাচ্ছে এই ক্রাইসিস মোমেন্টে কি করা যায়। সো
I hope that answer question. আর কেউ যদি আমাদেরকে এরকম লাইভে এসে ইউ ওয়ান্ট টু আস্ক আস কোয়েশ্চেন্স, আমরা আমাদের লিংক দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করলে ইউ উইল বি জয়নিং দ্য স্ট্রিম। সো আমরা এখন সবার এখান থেকে কিছু কোয়েশ্চেন নিচ্ছি কমেন্ট থেকে। সো সুমাইয়া ওয়ান্টস টু আস্ক সাম কোয়েশ্চেন্স। আমরা একটু সুমাইয়াকে আমাদের লিংকটা দিয়ে দিই, এখানে টিমকে একটু রিকোয়েস্ট করব। আমি আব্দুল্লাহ আল মামুনের কোয়েশ্চেনটা নিচ্ছি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, সামটাইমস উই সি someone in the team find himself or herself in an awkward moment when everyone makes fun of him or her. So সবাই মজা নিচ্ছে। এখন situation, what is the situation here? Star of the show or bullying? If bullying, how to confront the situation? যদি টিমের মধ্যে একজন বুলিং এর শিকার হচ্ছে, সে কিভাবে এখান থেকে বের হতে পারে? আচ্ছা, আমরা জানি যে আমরা হচ্ছে টিম ওয়াইজ কাজ করি বা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করে থাকি। তো যখন আমরা কিছু বলতে, প্রথমে আমরা কিন্তু এই বিষয়টা বললাম যে আমাদের হচ্ছে কথা বলতে হবে এবং হচ্ছে টিমের মধ্যে রেসপন্স করতে হবে। রেসপন্স করতে গেলে যদি কোনো টিম মেম্বার আমাদেরকে বুলি করে বা হচ্ছে আমাদেরকে একটু প্রথমে হচ্ছে যে এরকম যদি শুরু হয়, আমার কাছে মনে হয় যে এরকম যদি আমার কাছে লাগছে যে সে আমাকে একটু খোঁচা মেরে কথা বলছে, কিংবা আমাকে আমার যে কথাটা সেটাকে খুবই খারাপ ভাবে রিপ্রেজেন্ট করছে সবার সামনে, তাহলে আমার উচিত হবে তাকে বলা যে আপনি জিনিসটা কেন করছেন, বা তার সঙ্গে কথা বলা, তার মোটিভটা বোঝা যে সেটা কেন করছে। আসলে তার সঙ্গে আমার পার্সোনাল তো কোনো দ্বন্দ্ব নেই, আমার সঙ্গে কেন এই জিনিসটা করা হচ্ছে। প্রথমে তার সঙ্গে কথা বলা উচিত, এবং তারপরও যদি এটা কথা বলে এবং তার মোটিভটা বোঝা আসলে কেন করছে, এবং সেখান থেকে একটা সলিউশন বের করা। এটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে আপনি যে টিমে কাজ করছেন বা যে ডিপার্টমেন্টে কাজ করছেন, সেই ডিপার্টমেন্টে আপনার অন্য কলিগের সাথে বা আপনার হচ্ছে ডিপার্টমেন্টে যে আপনার সিনিয়র আছে তার সঙ্গে কথা বলা দরকার, এবং তার সঙ্গে এই বিষয়টা শেয়ার করা দরকার যে আমার এই প্রবলেমটা আমি ফেস করছি, কি করা যায়, আমি কিভাবে করে এটা সলিউশনটা পেতে পারি। এটা একটা হতে পারে। একদমই যদি নেহাত আপনার এই জিনিসটা মনে হয় যে না, কিছুতেই কিছু হচ্ছে না, আপনার অবশ্যই এইচআর এর সঙ্গে যোগাযোগ করা উচিত। আমি মনে করি বুলি কখনোই হচ্ছে বুলিকে আর কি সায় দেওয়া উচিত না, অবশ্যই প্রশ্রয় দিবেন না আপনি এইচআর। কিন্তু আগে স্টার্ট করবেন যে সে কেন এটা করছে। আপনাকে যদি খুবই খারাপ ভাবে জিনিসটা আসে এবং খুবই যদি আপনি হিউমিলেটেড ফিল করেন, তাহলে আপনি একেবারে এইচআর এর সঙ্গে কথা বলতে পারেন। বাট যদি সেটা কনভারসেশন পর্যায়ে হয়ে থাকে যে হ্যাঁ আমি কনভারসেশন পর্যায়ে তার সঙ্গে আগে কথা বলে দেখতে পাই যে কেন, তাহলে তার সাথে আগে কথা বলেন, পার্সোনাল ডিসকাশনের মাধ্যমে ঠিক করেন। তারপরে না হলে টিম আর ডিপার্টমেন্ট হেড বা টিম মেম্বার, এন্ড দেন হচ্ছে এই প্রসেসে গেলে জিনিসটাই ঠিক হবে। থ্যাংক ইউ আপু। সো আমি একটু রিমাইন্ডার দিই এখানে যে আমরা বুলিংটাকে ধরে নিচ্ছি যে একটা নেগেটিভ কারণে হচ্ছে। অনেক সময় হয়তো কারো কাজের পারফরমেন্সের প্রবলেমের জন্য সবাই হয়তো তাকে পয়েন্ট আউট করছে, দ্যাট ক্যান বি এ ডিফারেন্ট থিং। বাট যখন বুলিং করা হচ্ছে, সেটা কাজের জন্যও হতে পারে, বাট বুলিং এর ক্ষেত্রে আমাদেরকে এইভাবে উই নিড টু প্রোটেক্ট আওয়ারসেলভস। এবং আমাদেরকে এখন প্রশ্ন করবার জন্য আমাদের সাথে স্ট্রিমে একজন জয়েন করেছেন, সুমাইয়া কবিরকে আমি ইনভাইট করছি। হ্যালো সুমাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আমি সুমাইয়া, আমি বিউবিটি তে বিবিএ করছি 5th semester and I'm also a executive member of BUBT Business Club. And first of all, Apu, you are a great inspiration for all of us. Thank you for being here with us. And আমার কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বেশিরভাগ সময় আমি অ্যাজ এ টিম লিডার কাজ করি। তো আমার একটা জিনিস বা অনেকবারই এটা ফেস করতে হয়েছে যে আমাদের টিমমেটসরা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে টিমে আসি, বাট অন্যরা তো আছে কাজ করার জন্য, আমার এত কি এফোর্ট দেওয়ার কি আছে, একটা টিম তো সবাই মিলে কাজ করলে আলটিমেটলি একটা রেজাল্ট তো আসে। তো অন্যদেরকে কিভাবে আমি আমার কাজে ইনভলভ করার জন্য মোটিভেট করতে পারি? ওকে, থ্যাংক ইউ সুমাইয়া। এটাই কি একটা প্রশ্ন নাকি আরো প্রশ্ন আছে? আচ্ছা, তো আপনার টিম হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এবং আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, উত্তর দিন। হ্যালো আপুর স্ট্রিমটাতে মনে হয়, হ্যাঁ ঠিক আছে। রাকসান্দা আপু, হ্যাঁ এখানে প্রবলেম হয়েছিল। আচ্ছা, সো যেটা হচ্ছে যে ডিমোটিভেটেড হয়ে গেলে সেক্ষেত্রে আসলে টিম যদি ডিমোটিভেট হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত?
তো আমি একজনের এক্সাম্পল না আসলে একটা স্টোরি বলি। সেটা হচ্ছে যে রিচার্ড হ্যাকম্যান নামে একজন লোক ছিল, যিনি হচ্ছে যাকে বলা হয় যে আপনার এই যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার সেটা পায়োনিয়ার তাকে বলা হয়। এবং হচ্ছে যে তিনি কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার যখন আমরা টিম নিয়ে কাজ করি, এবং তার কিন্তু 40 বছরের টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে। আমরা যখন টিম নিয়ে কাজ করি আমাদের পার্সোনাল বিহেভিয়ার, অ্যাটিটিউড এগুলো থেকেও কিছু জিনিস আরো গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং এই জিনিসগুলো হেল্প করে আমাদের হচ্ছে টিমকে ঠিক রাখতে বা টিমে পারফেক্টলি পারফর্ম করতে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার ডিসিশন, কম্পেলিং ডিসিশন যেটাকে বলা হয়। তো আপনি যখন টিমে কাজ করবেন একজন ডিমোটিভেটেড তখনই হয়। আমি যেটা মনে করি যে 5 জন যদি কাজ করছে, আমি 5 জনের মধ্যে হয়তো প্রপারলি কাজটা ডিস্ট্রিবিউট করে দেয়নি, অথবা হচ্ছে কাজটা যখন করেছি সে হচ্ছে কাজ কোনো পাচ্ছে না বা চুপ করে বসে আছে, এবং সে আস্তে আস্তে নেগলেক্ট ফিল করছে বা হচ্ছে তার এই জন্য ইন্টারেস্টটা ছুটে যাচ্ছে। তো সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার যে ডিরেকশনটা প্রপারলি দাও, আমি টিম কি কাজ করছে না করছে এবং প্রতিনিয়ত যে প্রত্যেকটা টিম মেম্বারের কাজ প্রত্যেকটা টিম মেম্বারের জানা উচিত যে কে কি কাজ করছে। যদি স্মল টিম হয়, বড় টিমে এটা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া হয়। যদি টিম স্মল থাকে আপনার প্রত্যেকটা টিম মেম্বার যাতে জানে কে কি কাজ করছে, তাহলে হবে কি যে আপনার যে ভাবছে যে আমার আসলে কিছু করার নেই বা অন্যরা কাজটা করছে, সেই জিনিসটা করতে পারবে। কারণ হচ্ছে প্রত্যেককে খুব ভালো করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে প্রত্যেকের প্রত্যেককে আরেকটা যেটা আছে যে আমি মনে করি যে টিমের মধ্যে একটা স্ট্রাকচার থাকা দরকার, যে হচ্ছে যে কি কি টাস্ক পারফর্ম করা হচ্ছে, কিভাবে পারফর্ম করা হচ্ছে, এই জিনিসটা মেনটেন করা খুব দরকার। যেটা আমি বললাম যে আমাদের রিচার্ড হ্যাকম্যান যিনি ছিল তিনি এই কথাটা বলেছিলেন যে আসলে স্ট্রাকচার খুব ভালো করে মেনটেন করা দরকার। এবং এই স্ট্রাকচারটা কিরকম হওয়া দরকার, একটা টিম তখনই ভালো হয় যখন, যেমন হচ্ছে যে একটা টিম যদি 5 জনের হয় এবং 5 জনের মধ্যে আপনার হচ্ছে বেশিরভাগই টেক প্রফেশনাল, খুব হাই লেভেলের টেক আছে, কিন্তু হচ্ছে একজন টিম মেম্বার আছে মেবি বিজনেসে বা অন্য কিছু, সে হচ্ছে খুবই লো, সে হচ্ছে তার স্কিলটা অনেক কম, সেক্ষেত্রে কিন্তু টিমটা ব্যালেন্স হবে না। তো ব্যালেন্সিং করাটা কিন্তু খুব দরকার, এবং তখনই কিন্তু যখন ব্যালেন্স হবে তখনই আপনার টিম মেম্বাররা কিন্তু ওই জিনিসটা ফিল করবে, প্রত্যেকেই হচ্ছে দায়িত্বটা বুঝবে, এবং এবং হচ্ছে যে একটা টিম হচ্ছে একটা ভালো আউটপুট খুব ভালো করে দিতে পারবে। এর পাশাপাশি যদি আপনি টিম লিডার, যেহেতু আপনি যেটা করতে পারেন যে আপনাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে মেবি পার্সোনাল গ্রোথের জন্য কিছু প্রোভাইড করতে পারেন, হয়তো যে তারা সেটা দেখবে, শিখবে। সো যেটা হবে কি আপনার তরফ থেকে তাদের প্রতি একটা কেয়ারিং অ্যাপ্রোচ থাকা দরকার, এবং এই কেয়ারিং অ্যাপ্রোচটা বা এই যে একটা ইম্প্যাথি নিয়ে আপনি তাদের কাছে যদি অ্যাপ্রোচটা করেন, তাহলে যেটা হবে যে তারা আপনার উপর অনেক বেশি আস্থা পাবে এবং সেই ডিমোটিভেটেডটা হবে না, এবং তারা আপনি যেভাবে করে আপনার এনার্জিটা যে লেভেলের আসছে সেই লেভেলের সেম এনার্জিটাও তা আপনি টিম মেম্বারের মধ্যে আপনি পাবেন। তো এটা খুবই দরকার যে আপনি যেটা ফিল করছেন, আপনি যেটা বিলিভ করেন কাজের মধ্যে, এটা আপনার টিমকে খুব ভালো করে বোঝান এবং তাদের প্রতি সেই নজরটা দেওয়া, এবং তখনই কিন্তু খুবই ভালো। থ্যাংক ইউ আপু। আমার শুনতে পাচ্ছি না, প্রবলেম এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন পরিষ্কার। অনেক সময় দেখা যায় হচ্ছে কনফ্লিক্ট ক্রিয়েট হয় টিমমেটসদের মাঝখানে, তো ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করা যায়? অনেক সময় দেখা যায় কাউকে কিছু বলতে গেলে বলতেছে তুমি ওনাকে কেন বলো না, ওর প্রবলেম, বা ওকে কিছু বলতে গেলে দেখা যায় তুমি ওর সাইড কেন নিতেছো, একটা কেউ সৃষ্টি হয় টিমের মাঝখানে, তখন কিভাবে হ্যান্ডেল করা যায় সিচুয়েশনটা? আমি এটার সাথে আরেকটু অ্যাডও করে দিব যে আরেকটা কোয়েশ্চেনও এরকম আসছে যে টিমমেটকে হয়তো সময় স্বল্পতার কারণে বুঝানো যাচ্ছে না, তখন সবাই লিডারকে বলতেছে যে ডমিনেটর, লিডার অনেক ডমিনেট করে। এটাও একটা সিমিলার সিচুয়েশন। সো ওভারঅল এটা নিয়ে আপনি যদি বলতেন। আরো দুজন আমাদের সাথে ওয়েট করছেন, আমরা একটু পরেই তাদের কাছে যাব। সো থ্যাংক ইউ সুমাইয়া ফর ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ। তো যেটা হয় যে এটা যারা টিম লিডার থাকে তাদেরকে এরকম
তাদেরকে অনেক ধরনের টাস্ক আসলে পারফর্ম করতে হয়, টিম লিডারদের অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু কথা শুনতে হয়, এটা সত্যি কথা। এবং আসলে সবাই তার দিকে তাকিয়ে থাকে, তো তো তার যে কোনো একটা ডিসিশনই হচ্ছে সবার উপর অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। যাই হোক, টিমে কাজ করতে গেলে নাম্বার ওয়ান হচ্ছে আগে আপনাকে মাথায় রাখতে হবে যে টিমে কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হবে, কনফ্লিক্ট হবেই। এটা আগে মাথায় সেট করে নেবেন যে আমি যখন টিমে কাজ করছি আমার কিন্তু প্রবলেম হবে, কনফ্লিক্ট হবে। যখনই আপনি এটাকে আর কি মাথায় সেট করে নেবেন যে আচ্ছা এরকম হবে, তখন যেটা হবে, ইন্টারেস্টিং জিনিস এটা, যে আপনি একটা যখন ডিসিশন চিন্তা করছেন, যখন আপনি একটা ডিসিশন চিন্তা করছেন আচ্ছা এটা আমি এখন বলবো আমার টিমকে গিয়ে, তখনই কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে এটা কিন্তু একটা প্রবলেমও হতে পারে, এবং আহ, আমার টিম কিন্তু বিভাগে ভাগ হয়ে যেতে পারে, বা হচ্ছে আমার এই টিম এভাবে এভাবে বলতেও পারে। তা আপনি যখন জানেন অলরেডি যে আমি এটা একটা কনফ্লিক্ট হতে পারে বা প্রবলেম হতে পারে, তখন কিন্তু আলটিমেটলি আপনার মাথায় একটা এটা অল্টারনেটিভ সলিউশন চলে আসে আর কি, ঠিক আছে, যে এই কনফ্লিক্টটা যখন হবে তখন আমি কি অ্যাপ্রোচটা নিব। আপনি যদি নাই জানেন যে আসলে কি ধরনের ঝামেলা হতে পারে, কিছুটা যদি প্রস্তুত না থাকেন, তাহলে কিন্তু হুট করে গিয়ে আপনিও খুবই অপ্রস্তুত হয়ে যাবেন আপনার টিম মেম্বারদের সামনে। আচ্ছা, যখন এরকম কনফ্লিক্ট হচ্ছে, আপনি যখন গিয়েছেন টিম মেম্বার এরকম কনফ্লিক্ট হচ্ছে, তখন আমার মনে হয় যে আহ, তাদের কথাটা ভালো করে আসলে শোনা দরকার, যে কি তারা কেন এরকম বলছে। এবং সেক্ষেত্রে আপনাকে খুব ওয়াইজলি ডিসিশনটা নিতে হবে যে তারা কি বলছে এবং আপনার টিমের জন্য কোনটা ভালো। একজন হয়তো বলছে যে কোনো একটা কথা বললো যেটা হয়তো মেজরিটি মেবি চাইলেও আপনার টিমের জন্য এটা ফিউচারের জন্য ভালো হবে না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর টিম, যে আমার টিমের মেবি আগামী 1 মাস পর বা আগামী 2 মাস পর যদি আমি এই ডিসিশনটা নিই তাহলে কি ঠিক হবে কিনা। তখন আপনাকে অ্যাজ এ পার্সন বা দুটা টিম ভাগ হয়েছে, দুজন মানুষের কথা চিন্তা না করে আপনার টিম ওয়াইজ চিন্তা করতে হবে, যে আমি যে ডিসিশনটা নিবো ওদের দুজনের কথা চিন্তা করে বা ওদের কনফ্লিক্টটা ঠিক করবো, নাকি আমাকে অ্যাজ এ ওয়াইজলি ডিসিশন নিবো যে আমার টিমের জন্য কোনটা ভালো হবে। আপনি যখন টিমের জন্য চিন্তা করবেন তখন কিন্তু আপনাকে কেউ আপনার উপর আঙুল দিতে পারবে না, যে সেই কথাটা বলেছিল বা ওর পক্ষে নিয়েছিল এই পক্ষে নিয়েছিল, তারা জানে যে যেটা টিমের জন্য ভালো হয় আপনি সবসময় সেই কাজটাই করে থাকেন। তো এটা আমার মনে হয় যে এই কাজটা করা যেতে পারে। থ্যাংক ইউ আপু। সো আমি নেক্সট কাউসার হোসেনকে ইনভাইট করছি আমাদেরকে কোয়েশ্চেন করার জন্য। হ্যালো কাউসার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, রাখসান্দা আপু। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আমরা সাপোজ আমি একটা টিমের লিডার। সো আমার টিমে সাপোজ ছয়জন মানুষ আছে। তো সবার আলাদা আলাদা রেসপন্সিবিলিটিস আছে। একটা মেম্বার হিসেবে আলাদা রেসপন্সিবিলিটিস টোটালি। সাপোজ হচ্ছে কেউ একজন বা দুইজন তার রেসপন্সিবিলিটিস গুলো ঠিক মতো পালন করতে পারতেছে না, এবং আমি তাকে কয়েকবার বুঝিয়ে দেওয়ার পরেও সে প্রপারলি কাজটা করতে পারছে না। তো এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি একজন লিডার হিসেবে কি করা উচিত? আচ্ছা, থ্যাংক ইউ তো কাউসার। কাজটা করতে পারছে না বলতে কি, মানে সে কি কাজ করতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, নাকি হচ্ছে তাকে যে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাজটা সে জানে না বা তার উইকনেস আছে, কোনটা বুঝে? না, সে এখনো ইন্টারেস্টেড, কাজের প্রতি ইন্টারেস্টেড, বাট হচ্ছে হয়তো তার ল্যাক অফ স্কিল অথবা অন্য কোনো কারণে তাকে কাজটা বুঝিয়ে দেওয়ার পরেও বা শিখিয়ে দেওয়ার পরেও প্রপারলি কাজটা করতে পারছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে কিন্তু আপনি ডিরেক্টলি আপনার যে মেম্বারটা আছে, কি মেম্বার, তাকে আসলে ডিরেক্টলি দোষ দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে তার তো ইন্টারেস্ট আছে বা মেবি সে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তার দিক থেকে আমি মনে হয় কমিটমেন্টটা তার আছে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনি যে কাজটা তাকে করাতে দিচ্ছেন, আপনি বুঝিয়ে দেওয়ার ফলেও যেহেতু সে করতে পারছে না, তাহলে তাকে কিছু ম্যাটেরিয়াল দেন শেখার জন্য, তাই স্কিল ডেভেলপমেন্টের জন্য মেবি কারোর সঙ্গে কানেক্ট করান, কোনো ভালো মেন্টরের সাথে কানেক্ট করাতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন এই ভাইয়া দিদি যে প্ল্যাটফর্মটা আছে, এখানে অনেক কিছু শেখানো হয়। তো আপনি যদি মনে করেন যে এই প্ল্যাটফর্মে এরকম কিছু আছে যেটা তার জন্য হেল্পফুল হবে, এই কন্টেন্টটা, বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট আছে, টিউটোরিয়াল আছে, আপনি যদি মনে করেন যে তার জন্য এটা হেল্পফুল হবে, তাকে সেটা দেন, প্রোভাইড করেন। মেবি সে আপনার কাছ থেকে জিনিসটা বুঝতে পারছে না প্রপারলি বা জড়তা ফিল করছে, এই জিনিসটাও হতে পারে।
তাহলে তাকে সেই ম্যাটেরিয়াল প্রোভাইড করার চেষ্টা করেন, তার সঙ্গে অন্য কোনো মেন্টর কানেক্ট করে দেওয়া যায় কিনা, বা তাকে হচ্ছে সে যে বিষয় উইকনেস তার আছে সেরকম কোনো প্রোগ্রাম বা ওয়ার্কশপ হচ্ছে সেখানে তাকে পাঠানোর চেষ্টা করেন যাতে তার নলেজটা ভালো হয়। তার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করানোর চেষ্টা করেন যাতে সে হচ্ছে আহ একটু প্রবলেম ফেস করলে ওই নেটওয়ার্কে অ্যাপ্রোচ করতে পারে, এটা একটা হতে পারে। আর হচ্ছে যে তার সাথে আমার মনে হয় যে আহ তার যদি সিনিয়র কেউ থাকে তার সাথেও কানেক্ট করে দেওয়া যাতে সে জিনিসটা মনিটর করতে পারে এবং হচ্ছে কাজের প্রগ্রেসটা আর কি ডিটারমাইন করতে পারে যে কাজের প্রগ্রেসটা কতদূর হচ্ছে, সে আসলে শিখতে পারছে কিনা। সেই জিনিসগুলো করা যেতে পারে। তাহলে হবে কি যে অনেকগুলো আমরা যখন ধরেন হচ্ছে লিমিটেড মানুষের মধ্যে কাজ করি তখন হয় কি আমার শুধু তার কাছ থেকে নলেজ না, কিন্তু আমি যদি একটু বড় নেটওয়ার্কে যাই, একটু বড় জায়গায় যাই, তখন হচ্ছে আরো অনেক মানুষের কাছ থেকে নলেজটা নিতে পারি এবং যেটা হয় যেটা আপনি বুঝতে পারছেন না সেই জিনিসগুলো আপনি আস্তে আস্তে ওই যে বলে না দুজনের সঙ্গে কথা বলবেন, পাঁচজনের সঙ্গে কথা বলবেন, ওদের প্রবলেমটা বুঝবেন, আপনি জায়গাটা কাজ করতে পারবেন। হয়তো আরেকজন সিম্পল জিনিস আপনি বুঝতে পারছিলেন না, আরেকজনের সাথে বা একটা নেটওয়ার্কে যুক্ত হলেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে জানতে পারলেন জিনিসটা, বা হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সেটা জানতে পারলেন। এটা তাকে প্রোভাইড করার চেষ্টা করেন। এবং এর পাশাপাশি সে যাতে আমার মনে হয় যে ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, কারণ মেবি সে চেষ্টা করছে পারছে না, সো তাকে একটা আর কি মোটিভেশন দিতে পারেন যে না আসলে তুমি পারবা। কারণ যদি এরকম হতো যে সে পারে কিন্তু তার মধ্যে চেষ্টা নেই, সে করছে না, তাহলে অন্য বিষয়ে তাহলে তাকে শেখার আরো অপরচুনিটি দেওয়া দরকার। থ্যাংক ইউ আপু। আমাদের টাইম প্রায় শেষ হয়ে গেছে আপু। লাস্ট আমি একজনকে ইনভাইট করব তার কোয়েশ্চেনটার জন্য। আমি ইনভাইট করছি রামাদানকে। হ্যালো রামাদান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম How আপু, are you? ভাইয়া, সোহান ভাইয়া, ভালো আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, অনেক সময় একটা টিমে নতুন একজন নিউ কামার হিসেবে আসেন, তারপরে বেশিরভাগ সময় দেখা যায় যে তার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক থাকে। তো এর ফলে হয় কি, মাঝে মাঝে, সব টিমে না বাট মাঝে মাঝে কিছু টিমে সিনিয়র যারা আছেন তাদের কাছে একটা একটা জেলাসি ক্রিয়েট হয়। ইনসিকিউরড হয়েছেন। এক্স্যাক্টলি। তো তারা ভাবে যে তাদের পজিশনটা, সিনিয়ররা ভাবেন যে টিমে তাদের পজিশনটা একটা ইনসিকিউর হয়ে গিয়েছে। এখন টিম লিডার তো নিউট্রাল থাকার চেষ্টা করেন বেশিরভাগ সময়। তো এখন সেই জুনিয়র যিনি জয়েন করছেন, তো ডিরেক্টলি অনেক সময় সিনিয়ররা তাকে হ্যাসেল করা ট্রাই করেন, বা জুনিয়র হওয়ার পরেও তাকে অনেক কঠিন কঠিন কাজ দেন যেন সে এটা টিম লিডারকে দেখাতে পারে যে সে এই কাজটা করতে পারে নাই। তো এইরকম ক্ষেত্রে যেহেতু জুনিয়র হিসেবে সে জয়েন করছে একটা টিমে, তো তার মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স কাজ করতে পারে যে না, আমি ট্রাই করতেছি ভালো পারফর্ম করার, আমাকে হয়তো সিনিয়ররা প্রথম দিকে ট্রেনিংটা প্রপারলি দিয়েছেন বাট এখন কিন্তু আবার দিচ্ছেন না, আবার কাজটা শেখার পরেই আমাকে একদম এক্সটেন্সিভ লেভেলের কাজগুলা প্রোভাইড করা হচ্ছে। সো এই ক্ষেত্রে একজন জুনিয়র বা একজন নিউ কামার হিসেবে টিমে তার অ্যাটিটিউডটা কি থাকবে? মাঝে মাঝে তো আমরা একটু ডিপ্রেসড হয়ে যাই বা একটা স্ট্রেস কাজ করে। সো এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে টিমের ট্রান্সপারেন্সি। অনেক সময় আছে যে অনেক ইনফরমেশন আছে যেটা সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আছে যেটা দেখা গেল মিটিং এ সিনিয়রদেরকে ডেকে নিয়ে গেলেন টিম লিডার, জুনিয়রদেরকে বসায় রাখলেন। তো এই ক্ষেত্রে জুনিয়রদের মধ্যেও কিন্তু একটা স্ট্রেস কাজ করে যে না, আমি কি তাহলে এখনো টিমের মেম্বার হতে পারলাম না প্রপারলি? তো এটাও আমার একটা কোয়েশ্চেন যে এই ক্ষেত্রে আপনার হচ্ছে জুনিয়রদের আসলে কি রকমের অ্যাটিটিউড রাখা উচিত? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রামাদান। আসলে এই জিনিসটা প্রায় হয়ে থাকে, এটা সত্যি। আসলে অনেক অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো যারা নতুন জয়েন করে বা হচ্ছে একটু ভালো করে তারা এটা ফেস করে থাকে। তো এটা আসলে কি বলবো এটার ক্ষেত্রে, যেমন হচ্ছে যে একটা টিমের মধ্যে সবাই নিশ্চয়ই শত্রু হয় না। মেবি 10 জনের টিম, একজন শত্রু হতে পারে, দুজন শত্রু হতে পারে, বাকিরা তো ভালো। আমি একটা ফর এক্সাম্পল একটা টেক টিমের কথা বলছি, যেমন হচ্ছে ধরেন অ্যান্ড্রয়েডের একটা টিম 5 জন আছে। সো হচ্ছে একজন নতুন জয়েন করেছে, বাকি 4 জন তো আছে, এবং 4 জনের মধ্যে একজন হয়তো তার সঙ্গে এরকম করার চেষ্টা করছে, কিন্তু তারপর তার কাছে আরো 3 জন থাকছে। যখন একজন আপনাকে এরকম কঠিন দিচ্ছে বা দেখছেন যে কঠিন কঠিন কাজ ইচ্ছা করে দিচ্ছে,
আমার মনে হয় যে আপনার আপনার টিম মেম্বারের কাছে হেল্প নেওয়া দরকার, যে এটা কিভাবে করে সলভ করবো। তাহলে হবে কি, টিম মেম্বারের কাছে আস্ক করতে পারেন, এবং হচ্ছে যে দিচ্ছে জিনিসটা তার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন যে আম, ভাইয়া এই কাজটা দিয়েছেন, আর কিভাবে ভালো করা যায়, বা হচ্ছে আপনার ইনপুটটা আর দিতে, আপনার ইনপুটটা এখানে দেন। বা আপনার যে টিম মেম্বার আছে তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে কি বলে, যে আমি কাজটা করছি, সেই জায়গাটা আমি প্রবলেমে আছি, আমি মেবি এই জায়গাটা হচ্ছে আটকে দিয়েছি, আমার কোডটা প্রপারলি হচ্ছে না। তাহলে আপনার যে সিনিয়র আছে, বা আপনার থেকে যে মেবি 6 মাসের সিনিয়র বা 1 বছরের সিনিয়র, সে যেটা হবে কি আপনাকে হেল্প করতে পারবে যে আচ্ছা ঠিক আছে, এবং ওর সঙ্গে আপনার একটা আলটিমেটলি আপনার কিন্তু কন্টিনিউয়াসলি রিলেশনশিপটা সবার সাথে ভালো হওয়া শুরু করবে। এবং সবসময় আমার মনে হয় যে টিমের মধ্যে খুবই ফ্রেন্ডলি থাকা দরকার। তো না খুব বড় টিম, সো যদি এরকম টিম থাকে যে 10 জন বা 5 জন 10 জন এরকম, তাহলে খুব ভালো রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করেন, ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেন। আর আমার এখনো মনে হয়, আমি যখন প্রথমে যেটা বললাম যে আপনাকে যদি এরকম কেউ করে, আমার মনে হয় যে ডিরেক্ট তার সাথেই কথা বলা দরকার, যে ভাই এই জিনিসটা আপনি দিয়েছেন, এটা তো আমার আসলে জানা নেই পারফেক্টলি, আপনি বলেন যে আমি এটা কিভাবে ভালো করতে পারি, কারণ আমার তো এটা আমি হচ্ছে এতটুকু পারি, তো আপনি কি যদি সাজেশন দেন, আপনার যদি ইনপুট থাকে, আমি জিনিসটা আরো ভালো করতে পারবো। তাহলে হবে কি যে সে সে কিন্তু আলটিমেটলি আপনার সঙ্গে তারও রিলেশনশিপটা বলবে না আচ্ছা ঠিক আছে, আর তার সাথে আমি তাকে হেল্প করি, এরকম একটা মেন্টালিটি ক্রিয়েট হবে। আরেকটা যেটা বললেন যে ট্রান্সপারেন্সির কথাটা, আম, যখন হয় কি যে আপনার মেবি যখন টিমে কাজ করছেন, তাহলে হয় যে কিছু কিছু ডিসিশন অনেক সময় নিতে হয়, যে টিমে সব কাজ সবাইকে জানা দরকার, এটা ঠিক, প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা কি কাজ করছে এটা জানা দরকার, কিন্তু অনেক সময় হয় যে হুট করে একটা আহ আর কি ইস্যু অনেক সময় চলে আসে, তো যেটা টিম অনেক সময় মনে করে যে আমার যারা সিনিয়র যারা দুজন আছে তাদের সঙ্গে আর কথা বলি, এন্ড দেন আবার আমরা যে ডিসকাশনটা করলাম ওটা আমার টিমে ডিসকাস করবো। এটা কিন্তু প্রায় হয়ে থাকে। তো আমার মনে হয় যে যদি বিষয়টা এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম এসেছে, আমি একটু ডিসকাস করলাম দুজনের সঙ্গে, দেন আমি টিমে গেলাম, এটা কিন্তু খারাপ না। কিন্তু যদি এরকম হয় যে আপনাদের সঙ্গে লুকানো হচ্ছে, আপনাদেরকে বোঝানো হচ্ছে না, তাহলে জিনিসটা অবশ্যই খারাপ। সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের কথা বলা উচিত, বলা উচিত এই জিনিসটা কেন করা হচ্ছে, এটা তো উচিত না। এই ক্ষেত্রে আপনাদের প্রোটেস্ট করা উচিত, বা যাদের সঙ্গে শেয়ার করছেন তাদেরকে মিলে জিনিসটা বলা উচিত। কিন্তু যদি হয় যে না, তারা ডিসকাস করে আপনাদের সঙ্গে জিনিসটা নিয়ে আসছে, আমার মনে হয় এটা হতেই পারে, তারা সিনিয়র, তারা একটু ডিসকাশন করতেই পারে জিনিসটা যে কি হচ্ছে, তারা আপনার কাছে লুকাচ্ছে নাকি, লুকানোটা অবশ্যই খারাপ, এবং সেক্ষেত্রে আপনাদের আদার্স টিম মেম্বারদের সাথে নিয়ে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ রাকসান্দা আপু ফর ইয়োর টাইম। আমরা আমাদের সেশনের একদম শেষে চলে এসেছি। সো লাস্টে আমরা যেটা করি, আমরা একটা ছোট রিক্যাপ দেই, এবং সারাদিন মানে এই সারা সেশনে যা যা কথা হলো ওটা নিয়ে আমি একটা মানে ইমপ্রম্পটু একটা গান গাই। তো সেভাবে আমরা শেষ করবো। আপনার আশা করি সময় আছে, 2-3 মিনিটের মধ্যে উই উইল র্যাপ ইট আপ। সো আজকের যে লেসন গুলো ছিল সেখান থেকে আমি একটু জাস্ট নিচ্ছি। হ্যাঁ, রিক্যাপ যদি হয় তাহলে লেটস সি। গানে গানে রিক্যাপ আমাদের টিম ওয়ার্ক সেশনের। হিয়ার ইট গোস। আশা করি ভালোই লাগবে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, যদি চাই টিমকে করতে ফার্স্ট, তাহলে সবার আগে টিমের মধ্যে আনতে হবে আমাদের ট্রাস্ট। If you want to work in a team, you must always be ready for conflict. মনে যদি আছে প্রশ্ন, ভয় না পেয়ে করে ফেলো, and do it open-ended questions in the open-ended way, তাহলেই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। নিজেকে করতে হবে accountable, রেজাল্ট নেওয়া হওয়া পর্যন্ত কমিটেড, আর সবচাইতে জরুরি empathy রাখা সবার সাথে, then our teamwork will be great, then we can get the results done. So with that, want to end this recap session.
had a lot of fun. Thank you. Thank you so much, Rakshan Dapuke. Thank you so much, everyone. Almost. অসাধারণ কাজ হচ্ছে আপনাদের এবং খুব ভালো কাজ করছেন আপনারা, বেশ ভালো। Thank you, Apu. It was a pleasure having you here. আশা করি সামনেও আবার হয়তো কোনো একদিন আমরা আপনাকে নিয়ে আসবো। আর সবাইকেও আজকে প্রশ্ন করার জন্য এবং আপুর কাছ থেকে লেসনগুলো নিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করব সেই জন্য সবাইকে ধন্যবাদ দেই। অ্যান্ড আনটিল আমাদের আজকে লেভেল 2 শেষ হয়ে যাচ্ছে, সো এরপর আমরা পরীক্ষার অ্যানাউন্সমেন্ট এবং লেভেল 2 এর সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন এগুলো করব, তারপর আবার লেভেল 3 শুরু হবে। সো আনটিল দেন everyone, let's all stay safe, let's stay smart and as much as we can stay inside, এটা আমরা চেষ্টা করব। সবাই নিরাপদে থাকবো এই কামনায় আজকের আমাদের সেশনটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।